কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি কবি হেলাল হাফিজ। তার কবিতায় আছে, কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। বহু মানুষের রক্তের বিনিময়ে নিজের পতাকা পেয়েছিল বাংলাদেশ, আর আজ সেই বিজয় দিবসে বাংলাদেশ জুড়ে শুধুই ভারত বিদ্বেষী জিগি, আর তারই মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন দুই আইনজীবী। সেই নিয়েই প্রথম প্রশ্ন। চিন্ময় কৃষ্ণ দাসকে আইনি সহায়তা দেওয়ার চেষ্টার মাশুল। আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন আইনজীবী রমেন রায়। কোনো সাহায্য করেনি ইউনূস সরকার, ফোনই ধরেননি কেউ। এবিপি আনন্দে হাহাকার আইনজীবীর বোনের। এরপরও শান্তি নোবেলজয়ী ইউনূসের মুখে গণতন্ত্রের কথা মানায়? দ্বিতীয় প্রশ্ন। চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করতে গিয়ে নিগ্রহের শিকার বাংলাদেশের বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ। ফের আদালতে যাব, প্রাণ গেলে যাক, কলকাতায় এসে এবিপি আনন্দকে জানালেন প্রবীণ মুক্তিযোদ্ধা। কট্টরপন্থীদের হুঙ্কারের মধ্যে আদৌ চিন্ময় কৃষ্ণের আইনি সহায়তা নিশ্চিত করবে ইউনূস সরকার? তৃতীয় প্রশ্ন আজ থাকবে, ভারতীয় সৈনিকদের বলিদানের বিনিময়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। আজ সেই বিজয় দিবসেই বাংলাদেশ জুড়ে ভারত বিদ্বেষী জিগি। বক্তৃতায় একবারও ভারতের নাম নিলেন না ইউনূস। আজই ভারতের বিরুদ্ধে লড়ার শপথ বিএনপি নেতাদের। ভারত বিদ্বেষ জাগিয়ে তুলতেই ইতিহাসকে মুছে দেওয়ার পরিকল্পিত ষড়যন্ত্র মৌলবাদীদের। চতুর্থ প্রশ্ন। ফিরহাদ হাকিমের সংখ্যাগুরু সংখ্যালঘু মন্তব্যে তৃণমূলেরই প্রকাশ্য নিন্দা। মন্তব্য তার ব্যক্তিগত, দল সমর্থন করে না। রীতিমতো বিবৃতি দিয়ে তীব্র নিন্দা করল তৃণমূল। আমরা দলের সম্পদ না বিপদ, কটাক্ষ মদন মিত্রর। বর্তমান আবহে একজন হেভিওয়েট মন্ত্রীর এহেন মন্তব্য কি মেরুকরণে ইন্ধন যোগাবে? পঞ্চম প্রশ্ন। আরজিকর মামলায় সিবিআইয়ের ভূমিকায় তীব্র ক্ষোভ পরিবারে। শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাব জানালেন তিলোত্তমার মা। ধর্মতলায় অবস্থানে বসতে চান ডাক্তাররা। পুলিশের অনুমতি না পেয়ে কাল দ্বারস্থ হচ্ছেন হাইকোর্টের। ফের আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল হতে চলেছে রাজপথ। তবে শুরুতেই দেখাবো চিন্ময় কৃষ্ণ দাসকে আইনি সাহায্য দিতে গিয়ে মৌলবাদীদের মারে গুরুতর আহত রমেন রায়। আজ লড়ছেন মৃত্যুর সঙ্গে। বাংলাদেশ থেকে হাহাকার ফুটে উঠল তার বোনের গলায়। প্রথমে অনেক গণধোলাই দিয়েছে কয়েকজন মিলে, তারপরে ওনাকে চরমভাবে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। সেই আঘাতে মাথার পুরা খুলিটা সাইডে বের করে রাখতে হয়েছে। দেখেছি, একটা ভিডিও পেয়েছিলাম, ওটাতে দেখেছি লাঠি দিয়ে বাড়ি মেরেছিল। মাথার এক সাইডে খুলিটা খুলে রাখা হয়েছে, এটাই মেজর। আর সারা শরীরে তো আছে অনেক, মাথার আঘাতটাই সবচেয়ে মেজর, যা আমাদের পরিবারের উপর দিয়ে যাচ্ছে। আমরা জানি না আমরা পরিবারের আরো সবাই বেঁচে থাকবো কিনা। অপরাধ হিন্দু হওয়া, হিন্দুদের অধিকারের জন্য সোচ্চার হওয়া। অপরাধ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে সওয়ালের তোড়জোড় করা। আর তাই চিন্ময় কৃষ্ণের শুনানির ঠিক আগে চট্টগ্রামের আইনজীবী রমেন্দ্রনাথ রায়কে এভাবেই পিটিয়ে আত্মহত্যা করে ফেলে দিয়েছিল বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীরা। সেদিন থেকে আজ অবধি মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন এই আইনজীবী। আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পেরেছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইনজীবী রবীন্দ্রনাথ রায়, তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তিনি আন্দোলন করছিলেন এবং সেই সময় তিনি আক্রান্ত হয়েছিলেন এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। দিনে দিনে শারীরিক অবস্থার অবনতি ঘটছে। বাংলাদেশ থেকে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেই অভিশপ্ত দিনের কথা জানিয়েছেন আইনজীবী রমেন রায়ের বোন। প্রথমে অনেক গণধোলাই দিয়েছে কয়েকজন মিলে, তারপরে ওনাকে চরমভাবে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। সেই আঘাতে মাথার পুরা খুলিটা সাইডে বের করে রাখতে হয়েছে। সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রীতিমতো শিউরে উঠছেন তার বোন। চিন্ময় প্রভু যেদিন অ্যারেস্ট হয়েছিল ওই দিন শাহবাগে গিয়েছিল, ওনার ওই মুক্তির আন্দোলন হচ্ছিল, ওখানে দেখেছি, একটা ভিডিও পেয়েছিলাম, ওটাতে দেখেছি লাঠি দিয়ে বাড়ি মেরেছিল। মাথার এক সাইডে খুলিটা খুলে রাখা হয়েছে, এটাই মেজর। আর সারা শরীরে তো আছে অনেক, মাথার আঘাতটাই সবচেয়ে মেজর, যা আমাদের পরিবারের উপর দিয়ে যাচ্ছে। আমরা জানি না আমরা পরিবারের আরো সবাই বেঁচে থাকবো কিনা। ভাইরাল ভিডিওতেই দেখা যাচ্ছে কিভাবে লাঠি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে মৌলবাদীরা। এখানেই বীভৎস মারধর করা হয় আইনজীবী রমেন রায়কে। খুলি ফেটে যায়, তারপর থেকে আর জ্ঞান ফেরেনি। ভর্তি রয়েছেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। প্রাণ থেকেও যেন নেই। হাসপাতালের বেডে পড়ে রয়েছে শরীরটা, কিন্তু কোনো সার নেই।
সরকার থেকে আমাদেরকে যোগাযোগ করেছিলেন, সহযোগিতা করবেন। তারপরে হচ্ছে ওনারা আর পরবর্তীতে আর যোগাযোগ করেন নাই। আমি পরবর্তীতে আবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ওনার ফোনটা রিসিভ করেন নাই। আমাদের কোনো সহযোগিতা অর্থনৈতিকভাবে পাইনি। আজকে কতটা দিন হলো সেই আইসিইউতে সেই অবস্থায় পড়ে আছে, উনি কোনো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বাংলাদেশে প্রাইভেট একটা হসপিটাল, যেখানে প্রতিদিন অনেক কস্টলি, বাংলাদেশি প্রায় 1.5 লাখ টাকার উপরে যাচ্ছে। এখন ওনার যেটা চিকিৎসা প্রয়োজন, সেটা হচ্ছে উন্নত চিকিৎসার প্রয়োজন, সেটা এ দেশে সম্ভব না। ওনার যে সাপোর্ট দরকার, যেটা আইসিইউ সাপোর্ট, নিউরো আইসিইউ সাপোর্ট, সেটা বাংলাদেশে এখন পসিবল না। আপনারা কি ভারতে নিয়ে আসার চেষ্টা করছেন? অ্যাকচুয়ালি আমাদের তো সেই ক্যাপাবিলিটি নাই। এখন ওনাকে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্সে নিতে হবে। এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য তো অনেক প্রসিডিউর আছে, অনেক খরচের ব্যাপার আছে, যেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেটা সম্ভব নয়। চট্টগ্রাম আদালতে খণ্ডযুদ্ধে নিহত আইনজীবী সাইফুল ইসলামের মতোই তো রমেন রায়ও বাংলাদেশের নাগরিক। তাহলে সাইফুলের হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ সক্রিয় হলেও রমেন রায়কে আধমরা করে দিল যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? শান্তির প্রতীক মোহাম্মদ ইউনুস কি জবাব দেবেন? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, 1971 সালে মুক্তিযোদ্ধাদের সঙ্গে 132 জন ভারতীয় সেনা অফিসার এবং 1290 জন ভারতীয় জওয়ানের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর আজ সেই বিজয় পূর্তির 53তম বছরে শুধুমাত্র একজন হিন্দু সন্ন্যাসীকে আইনি সহায়তা দেওয়ার অপরাধে এই মুহূর্তে একজন আইনজীবী হাসপাতালের আইসিইউতে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার বোনের অসহায় আর্তিতে দেখলেন আপনারা, চোখের জল ধরে রাখা মুশকিল। আর একজন মুক্তিযোদ্ধা দুবার চিন্ময় কৃষ্ণ দাসকে আইনি সহায়তা দিতে গিয়ে নিগৃহীত হয়েও এবিপি আনন্দকে আজ কলকাতায় বসে জানাচ্ছেন যে তৃতীয়বারও তিনি সেই চেষ্টা করবেন, তাতে প্রাণ যায় যাক। এই অনুষ্ঠানে আমরা সরাসরি কথা বলবো সেই রবীন্দ্র ঘোষের সঙ্গে, কিন্তু তার আগে আরও একবার মনে করিয়ে দেব সোজা শিরদাঁড়া 70 ঊর্ধ্ব এক যুবকের একক লড়াই ও দেশের মাটিতে দাঁড়িয়ে। আবার বলছি, খুব সচেতনভাবে যুবক শব্দটা ব্যবহার করলাম, দেখুন। চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আইনি লড়াই লড়তে গিয়ে আজ আইনজীবী রমেন রায়ের জীবন বিপন্ন। কিন্তু চট্টগ্রামের স্থানীয় আইনজীবীদের গণপিটুনির হুঁশিয়ারিকে উপেক্ষা করেই বাংলাদেশের নির্ভীকতার প্রতীক হিসেবে সামনে এসেছেন আরেক আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত দুটি লাইন, সত্য পথে তীর্থ পথিক, ভয় নাহি নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। এই মন্ত্রকে সামনে রেখে বিক্ষোভ, হুমকি, হুঁশিয়ারির মুখেও ঢাকা থেকে শটান চট্টগ্রামে পৌঁছে আদালতে উপস্থিত হন রবীন্দ্র ঘোষ। আদালত কক্ষে মার খেতে হয়, কিন্তু ডরেননি তিনি। পরের দিন ফের পৌঁছে যান আদালতে। লক্ষ্য একটাই, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেল থেকে মুক্ত করা। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো, তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানেই শেষ ফুরিয়ে যেত। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে। ডিউ টু রিলিজিয়াস ফেথ, আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি, আমি মনে করি। একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিগণ। ভয়ের বাংলাদেশে আইনজীবী রবীন্দ্র ঘোষ যেন সেই কুম্ভ। একদিকে সব কট্টরপন্থী, অন্যদিকে তিনি অকুত ভয়। আমার পাশে বসিয়েছিল, কিন্তু ওখানকার যারা জেল কর্তৃপক্ষ ওনাকে আর আমাকে ঘিরে রেখেছে। চিন্ময় প্রভু কি কথাগুলা বলছে আমাকে, সেগুলা ওনারা রেকর্ড করছিল। উনি বলেছেন আমি ভালো আছি। মার্ডার কেস, কাকে মার্ডার করেছে? একজন আইনজীবী খুন হয়েছে বটে, কার দ্বারা খুন হয়েছে কোনো লোক ওখানে লেখা নেই, কিছুই লেখা নেই। তারপর দুদিন তার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু লড়াই ছাড়তে নারাজ রবীন্দ্র ঘোষ। আবার তিনি যাবেন চট্টগ্রামে, ফের আইনি লড়াই লড়বেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে। প্রাণের ভয় নয়, সত্যের জয় চাই, এটাই তার অঙ্গীকার। এবিপি আনন্দ।
খুব গর্বের সঙ্গে আবার জানাচ্ছি যে ওই সোজা শিরদাঁড়া সত্তর ঊর্ধ্ব এই যুবক, এই আইনজীবী রবীন্দ্র ঘোষ এই মুহূর্তে এই অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিয়েছেন। দেখুন, আমরা প্রত্যেকে দেখেছি যে নাগরিকের ন্যূনতম অধিকারের মধ্যে পড়ে যে আইনি সহায়তা পাওয়া। চিন্ময় কৃষ্ণ দাস 26শে নভেম্বর মানে 25শে নভেম্বর তিনি গ্রেফতার হয়েছিলেন। তার পরের দিন চট্টগ্রাম আদালতে 51 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, অথচ 3রা ডিসেম্বর একজন আইনজীবীও সেখানে দাঁড়াতে পারলেন না। কারুর চেম্বার ভেঙে দেওয়া হলো, কারুর মাথা ফাটিয়ে দেওয়া হলো। আপনি রবীন্দ্রনাথ বাবু একেবারে স্রোতের উল্টো দিকে গিয়ে দুবার চেষ্টা করলেন। একবার সওয়াল করতে গিয়ে আদালত চত্বরে ঘুষি খেলেন, পরের দিন রীতিমতো পুলিশ প্রহরায় আপনাকে ঢুকতে হলো। আপনি বলছেন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব, কিন্তু এখন ওখানে পরিস্থিতিটা ঠিক কীরকম? মানে আমি বলছি, একজন নাগরিকের আইনি অধিকার যদি পদদলিত হয় তাহলে তো গণতান্ত্রিক মূল্যবোধের কিছু বাকি থাকে না। সত্যিই বলেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি 71 সালে। আমি মুক্তিযোদ্ধা হিসাবে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লড়াই করেছি 71 সালে। 71 সালে মুক্তিযুদ্ধের সময় আমরা কখনো ভাবিনি কে মুসলমান, কে হিন্দু, কে জৈন, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা মনে করেছি আমরা একই বৃন্তে কয়েকটা ফুল। ঠিক, আমরা আরো ভেবেছিলাম যে এই দেশে প্রত্যেকটা লোকের সমান অধিকার থাকবে। আমি অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকারে যোগ দিয়েছি আজকে 30 বছর, সঙ্গে আমি ওকালতিও করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে, আমরা যারা মানবাধিকার করি তারা সব সময় মানুষের অধিকার নিয়ে কথা বলি। এবার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী যে এই দুর্ঘটনা যেটা হয়েছে এটা অত্যন্ত আতঙ্কজনক। যেখানে আমার বন্ধু অন্যান্য লয়াররা যারা আহত হচ্ছে, নিহত হচ্ছে, বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, আমরা কিন্তু এটা সহ্য করতে পারিনি। আমি ঢাকায় প্র্যাকটিস করি, আমার বাড়ি যদিও বা চট্টগ্রাম, কিন্তু আমি থাকি ঢাকাতে, আমি সেখানেই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। আমি যখন শুনলাম আমার বন্ধু একজন আহত হয়েছে এবং সেখানে আইনজীবীকে ঢুকতেই দিচ্ছে না লয়াররা, তখন আমি সরাসরি পুলিশের সঙ্গে কথা বলি। পুলিশের কমিশনার চট্টগ্রাম, ওনার সঙ্গে আমি কথা বলেছি। উনি বলেছে যে কোনো অসুবিধা নেই, আপনি আসেন। আমরা বলেছি আমরা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকেও দেখতে যাব, আপনি আমাদেরকে অনুমতি দেন। উনি অনুমতি না দেওয়ার কারণে আমরা শেষ পর্যন্ত বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস মোতায়ের হোসেন, ওনার সঙ্গে যোগাযোগ করি। উনি আমাকে ওনার অফিসে যেতে বলেন এবং অফিসেও আমরা গিয়ে আমরা একটা অর্ডার নিয়েছি যে আমরা ঢুকার পারমিশন পেয়েছি। কিন্তু এখন দুঃখজনক হলেও সত্য, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আজকে 16ই ডিসেম্বর, আমার এই কথাটা মনে পড়ছে, আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি, আমাদের নিজ দেশে পরবাসী হবে কেন? আমরা আজকে যুদ্ধ করেছি, আমার চোখের জল চলে আসছে। আমরা যুদ্ধ করেছি কিসের জন্য? পিসফুল কোএক্সিস্টেন্স, টলারেন্স, এগুলোর জন্য আমরা যুদ্ধ করেছি। আমাদের সবাই যাতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা একত্রে এই দেশে বসবাস করতে পারি। কিন্তু তা তো সম্ভব হলো না। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা প্রতিটা সাকসেসিভ গভর্নমেন্টের আমরা আবেদন করেছি, নিবেদন করেছি, কিন্তু অত্যাচার কমে না। আমাদের বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, আরেকটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি, আমরা যৌথভাবে চেষ্টা করে আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা মানবাধিকার করি। আমরা এখানে নিগৃহীত হলেই সে হিন্দু হইতে পারে, মুসলমানও হইতে পারে, কিন্তু আমরা সেখানে যাচ্ছি। এরকম এভিডেন্স আমাদের কাছে 1653টা এভিডেন্স আমার কাছে আছে, যেগুলো আমরা তদন্ত করেছি সরজমিনে। এটা হলো ফ্যাক্ট ফাইন্ডিং। আমরা ফ্যাক্ট ফাইন্ডিংগুলো যদি আপনারা দেখতে চান, আমার কাছে আছে।
একদম আমি ঠিক এইখানে আপনাকে থামাচ্ছি, তার কারণ আপনি বলছেন 1653টা এইরকম মানবাধিকার কেস নিয়ে আপনারা লড়াই করেছেন। এই দেশের মাটিতে বসে আপনার সম্পর্কে যখন হোমওয়ার্ক করছি তখন 10টা কেস আমি এক্ষুনি বলে দিতে পারি যেখানে একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি সংখ্যালঘু হিন্দু কিন্তু লড়েছেন একটি মুসলিম মানে ও দেশের সংখ্যাগুরু মানুষের জন্য। অর্থাৎ মানবাধিকারের তো ধর্ম হয় না, মানবাধিকার মানুষের জন্য। সেই মানুষ ধর্ম এবং তার গোষ্ঠী পরিচয়ের অনেক ঊর্ধ্বে। আপনার আবেগ আমরা বুঝতে পারছি, তার কারণ আমার তখন জন্ম হয়নি, কিন্তু পুরনো আনন্দবাজার পত্রিকা সাক্ষী আছে যে কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে আপনারা মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশ স্বাধীন করেছেন এবং সেখানে এখানকার এদিকের সংবাদ মাধ্যমও একই রকমভাবে তার সাক্ষ্য দিচ্ছে। মানে এই বিজয় দিবসের দিন আনন্দবাজার পত্রিকার মাস্টেডের সরিয়ে লেখা হয়েছিল পাকিস্তান নত বাংলাদেশ মুক্ত। তার আগে প্রত্যেক দিন পর্যায়ক্রমে আজকে যারা বলছেন না যে বাংলার সংবাদ মাধ্যম, পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম বাংলাদেশ নিয়ে কেন এত খবর, তাদের এটার মাধ্যমে তারা তার জবাব পাবেন যে যখন আপনারা ঢুকছেন, মুক্তিযোদ্ধা ঢুকছে, প্রতিদিনকার আনন্দবাজার পত্রিকা মানে এই বিজয় দিবসের আগের পর্যায়ে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস প্রথম পাতা জুড়ে শুধুমাত্র মুক্তিযুদ্ধের খবর, যে আওয়ামী লীগ নেতারা এপাশে তাদের আবেদন অস্ত্র চাই, মুক্তিযোদ্ধাদের দমনে 36 সৈন্য, 3 লক্ষ নিহত। আনন্দবাজার পত্রিকার আরেকদিন একেবারে ব্যানার হেডলাইন হচ্ছে যে বাংলাদেশ সরকারকে ভারত স্বীকৃতি দিল। আজকে বাংলাদেশ সরকারেরও নথি বলছে যে এই স্বীকৃতির পর কার্যত মুক্তিযোদ্ধারা অন্য একটা আদর্শগত জোর পায়। আমার এখান থেকে আপনি চমৎকার একটা কথা বললেন যে নিজ ভূমে পরবাসী প্রায় এইরকম একটা অবস্থা। আমি একেবারে আজকের ঘটনায় যদি আসি রবীন্দ্রবাবু, তাহলে অন ক্যামেরা ওই চট্টগ্রাম আদালতে এক অংশের আইনজীবীদের আমরা দেখেছি প্রকাশ্যে অন ক্যামেরা তারা বলছেন যদি চিন্ময় কৃষ্ণ দাসের জন্য কেউ ওকালতনামা জমা দিতে আসে তাকে আমি গণপিটুনি আমরা দেব। আমি বলছি এই পরিস্থিতিতে আপনি বলছেন যে আমি তৃতীয়বার আবার যাব। আমি জানি না, দুটো প্রশ্ন, এক হচ্ছে যে প্রাণের ঝুঁকি নিয়ে তৃতীয়বার আপনি যাবেন সেইটা যদি আমাদের বলেন, এবং দুই হচ্ছে এখানে তো আবার সেই অ্যালিবাই বলছি আমি, সেইটা দেয়া হবে যে সকাল থেকে রাত অবধি আপনাকে বসিয়ে রেখে বলা হবে আপনি যেহেতু সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, স্থানীয় লয়ার নন, সেই জন্য আপনাকে শুনানি করার অধিকার দেয়া হবে না। এটাও তো হতে পারে। তৃতীয় দিনের জন্য আপনি মরিয়া যে আপনি একেবারে নিশ্চিতভাবে আবার ওখানে পৌঁছে যাবেন প্রাণের ঝুঁকি নিয়েও, তাই তো? আমি তাই ভাবছি, আমি তৃতীয়বারও যাব। আমি বলেছি আমার বন্ধু বান্ধব তো অনেক লয়ার সেখানেও প্র্যাকটিস করে চট্টগ্রামের আমি জন্মগ্রহণ করেছি। চট্টগ্রাম মাস্টারদার সূর্য সেনের জায়গা, এবং সেই মাস্টারদার সূর্য সেন ইয়াং জেনারেশনকে বলে গেছে সত্যের জন্য লড়াই করো। আমরা মানবাধিকার করি টু এস্টাবলিশ হিউম্যান রাইটস ফর এভরিবডি। সেই কারণে আমার প্রতিজ্ঞা হলো, আমি 2বার হেনস্থ হয়েছি বটে চট্টগ্রামে, আমি তৃতীয়বার হেনস্থ হলেও আমি সেখানে যেতে চাই ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ মাই কমিউনিটি অ্যান্ড দ্য পিপল অ্যাজ এ হোল। এইখানে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, কাদের প্রতিকার করার দায়িত্ব? সেটা হচ্ছে প্রশাসনের, তারা ব্যবস্থা নিচ্ছে না। তৃতীয় যে একেবারে শেষ, আমাদের দেশেও বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা না নিলে মানুষ চোখ বন্ধ করে যার দ্বারস্থ হয় সেটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের মানবাধিকার কর্মী হিসেবে বিচার বিভাগের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন বা কতটা আশাবাদী এই অসহায় পরিস্থিতি থেকে উত্তরণের উপায়টা কি বলে আপনি মনে করছেন? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। এইটা প্রশ্ন করেছেন বিধে আমি খুব খুশি, যেহেতু আপনি এত সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি এটা জবাব দিচ্ছি। জুডিশিয়ারি বাংলাদেশে কি অবস্থার মধ্যে আছে এটা আমি আপনাকে বুঝাতে পারবো না। আমি গোপালগঞ্জে যেখানে শেখ হাসিনার বাড়ি ছিল, আজকে 5 বছর আগে একইভাবে আমাকে গাউন ধরে টানাটানি, আমার কোর্ট ধরে টানাটানি ইন প্রেজেন্স অফ দি ম্যাজিস্ট্রেট লয়াররা করেছে। সেটারও আমার এখন তুলে ধরতে হচ্ছে, কারণ এটা একটা একই ঘটনা। এই তখন যেভাবে তখন আওয়ামী লীগ ছিল, তখন আওয়ামী লীগের সময় এই ঘটনা ঘটেছে, তখন আমার এই কোর্ট ধরে টানাটানি আমি মামলা করলাম। ম্যাজিস্ট্রেট আমাকে বললেন আপনি আমার চেম্বারে চলে আসেন, সেখানে আপনি পুলিশ ডাকছে, পুলিশ আসছে, পুলিশ আসার পরে বলেছে আপনি একটা মামলা করেন। আমি মামলা করলাম, টিল টুডে আজকে পর্যন্ত সেই মামলার কোনো বিচার হয়নি।
বরঞ্চ ওনারা যারা পাপিটেটার, যারা এরা লয়ার, কেউ সেক্রেটারি, কেউ প্রেসিডেন্ট অফ দি বার অ্যাসোসিয়েশন অ্যাট গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, সেখানে আমি আহত হলাম। আমি মামলা করলাম, ওনারা মামলা করার পরে মামলাটা আমাকে বলছে উইথড্র করে ফেলেন। আপনিও লয়ার, আমিও লয়ার, আপনাকে একটু উইথড্র করলে ভালো হয়। আমার কাছে আসলে হাইকোর্টে আসছে ওনারা প্রায় 7-8 জন লয়ার আসামি এই কেজের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মামলাটা তড়িঘড়ি করে ওনারা উইথড্র করার জন্য চেষ্টা করেছে। আমি একটা মাত্র দিন ছিলাম না, সেই দিন এসে কোর্টে আমাদের বার কাউন্সিল আছে, বার কাউন্সিলে এটা বিচার করে। বার কাউন্সিলে এসে ওই দিন একদিন না থাকার কারণ একটা দিন আমি অসুস্থ ছিলাম, সেই দিন মামলাটা ডিসমিস করে দিল। কারা করলো? যারা এটার বিচার করলো, যারা বার কাউন্সিলে বিচার করে ওরাও অ্যাডভোকেট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার একদিন মাত্র আমি না থাকার কারণে মামলাটা কি করে ডিসমিস হইতে পারে? আমি আবার আপিল করেছি, বলেছি আমি আবার আপিল করব, আমি এটাকে সারভাইভ করতে চাই। এই ধরনের এই ঘটনাগুলো একের পর এক হচ্ছে। আমি পার্সোনালি, যেহেতু আমি মানবাধিকার করি, আমার উপর সব সময় এই অত্যাচার, নিপীড়ন এবং বিভিন্নভাবে আমার উপরে আক্রমণ করা হয়। তো আমরা কাজগুলো করব কি করে? আমরা তো এই দেশের নাগরিক, আমরা যাব কোথায়? এই যে আমার বন্ধু যিনি এখন আহত এই হসপিটালে আছে, উনি আমার জুনিয়র বটে, কিন্তু ওনাকে তো কোর্টেই আসতে দিচ্ছে না। বলে যে উনি তো এখানকার লয়ার না। এখানে বলেন তো, আমি ওই দিন গেলাম সুপ্রিম কোর্ট থেকে, আমি ওকালতনামা নিলাম, সাইন বাই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। এখন এই ওনারা এটা মানবেন না। তো ওই সময় এই যে দায়িত্ব ছিল, জজ সাহেবের দায়িত্ব ছিল যে এটা যেহেতু উনি ওকালতনামা নিয়ে আসছে, এটা আমি অ্যাকসেপ্ট করিনি। কিন্তু উনি অ্যাকসেপ্ট না করে কি করে আবার 2/1/2000 আবার নেক্সট ডেট দিল। আমি এই জন্য জুডিশিয়ারিকে আমি বলবো না তারা ফেয়ার, কারণ অনেক জুডিশিয়ারি যারা বিচার করে তারাও যদি ডিসক্রিমিনেট করে, মানুষ কোথায় যাবে কোথায়? আমাদের কথা হলো, এই ধরনের কোর্ট অনেক আছে যেগুলো আমি কন্ডেম করেছি, আমি নিন্দা করেছি যে না, এই রকম বিচার হতে পারে না। এখন যদি জজ সাহেব এই ধরনের কাণ্ড কীর্তনের সঙ্গে যদি উনি নিজে জড়িত থাকে, তাহলে কিন্তু হিউম্যান রাইটস ওনাকে ছাড়বে না। হিউম্যান রাইটস শুধু বাংলাদেশে কেন, সারা বিশ্ব আমি ঘুরেছি, ইউরোপ, আমেরিকা, সুইডেন, নরওয়ে, এবং আমি দেখেছি ওই ব্রিটেনেও গিয়েছি, সেখানেও দেখেছি হিউম্যান রাইটস ট্রেনিংটা হয় জেনেভা। আমি জেনেভাতে ট্রেনিং নিয়ে দেখেছি, কোনো কালো জজ সাহেবরা ডিসক্রিমিনেট করে না, কখনো করে না। কিন্তু আমার দেশে, যেখানে একটা স্বাধীন রাষ্ট্র, সেখানে ডিসক্রিমিনেট হবে কেন? সেখানে অনেক পলিটিক্যাল পার্টি, তাদের কথা শুনবে কেন? আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত ডিসক্রিমিনেশন দ্যাট শুড বি স্টপড ইমিডিয়েটলি ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ হিউম্যান রাইটস ইন দ্য কান্ট্রি অ্যাজ এ হোল। আপনাকে আমার শেষ প্রশ্ন, আপনার আবেগ এবং যন্ত্রণা আমি বুঝতে পারছি, যে মুক্তিযোদ্ধারা কোনো রকম ধর্মীয় ভেদাভেদ ছাড়া প্রাণের ঝুঁকি নিয়ে ওই খান সেনাদের সামনে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের সীমিত সামর্থ্য, প্রায় অস্ত্রহীন অবস্থায় ওই টক্কর দিয়েছিল 1971 ইতিহাসে আমরা পড়েছি, বা তাদের একজন হয়ে আজকে ধর্মের ভিত্তিতে বিভাজন দেখে আপনার যন্ত্রণা হচ্ছে। কিন্তু আপনার কাছে শেষ প্রশ্নটা অন্য জায়গা থেকে, আজকে এতটা ঝুঁকি নিচ্ছেন আপনি, প্রাণের ঝুঁকি নিচ্ছেন এই দেশের মাটিতে, কলকাতায় বসে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এত কথা বলছেন, এরপর যখন ও দেশে ফিরে যাবেন এবং সরাসরি একেবারে ওই 2 তারিখের শুনানিতে হাজির হবেন, আমাদের সবার তরফ থেকে অনুরোধ, এপাশের এবং ওপাশেরও সমস্ত সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষের তরফ থেকে আপনি সাবধানে থাকবেন। কিন্তু এখানে আমার প্রশ্ন যে আপনার মানে কোনো ভয় লাগছে না যে একটা রাষ্ট্রশক্তি যারা কিন্তু আপনাকে ইতিমধ্যেই বোধহয় শত্রু ঠাউরেছে এবং ভবিষ্যতে যেহেতু আপনি পশ্চিমবঙ্গে এসেই এত কথা খোলাখুলি বললেন, আরও বেশি রকম শত্রু ঠাউরাতে পারে? আপনি কথাটা ঠিকই বলেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু আমাকে তো মরতে হবে একদিন, টুডে অর টুমরো আমি মরে যাব, আমি তো বাঁচবো না। ওই দিনে তো আমি মারা যেতে পারতাম, যেদিন আমি কোর্টে ছিলাম সেদিনও তো মারা যেতে পারতাম। আমি মনে করেছি আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আর যারা মারামারি করছে তারা তো আমার বন্ধু, দে আর দি অ্যাডভোকেটস অফ দি বার অ্যাসোসিয়েশন, তারা তো আমার থেকে দূরে নয়। যেহেতু আমি কোনো রাজনীতি করি না, আমি মানবাধিকারে বিশ্বাস করি এবং আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমি লয়ার। তো ওনারা আমার বন্ধু হয়ে আমার গায়ে হাত দিচ্ছে,
আমার জুনিয়র হয়ে আমার গায়ে হাত দিচ্ছে, এর থেকে বেদনার আর কি হতে পারে? তাইলে আমি ওখানেই মরে যাই। আমি মনে করি আমার ওখানেই মরে যাওয়া দরকার, যেখানে আমার জুনিয়ররা আমাকে মারধর করছে বা করার চেষ্টা করছে। আমি এইটা ভাবি, আমি দেশ স্বাধীন করেছিলাম তখনও তো মরে যেতাম, তখন তো যুদ্ধ করেছি। এখন না হয় ওদের হাতে মৃত্যু হবে। আমি প্রমাণ করে দিতে চাই, উইথ অল রিগার্ডস, অল রেসপেক্ট, আমি বলতে চাই যারাই মানবাধিকারে হাত দেবে আমরা এর উপরে যাব, জাতিসংঘে যাব। আমরা প্রয়োজনে জাতিসংঘে আন্দোলন করে এদেরকে মানবাধিকার শেখানোর জন্য পরামর্শ দেব, কারণ ওনারা মানবাধিকার শিখে নেই। দেশটা স্বাধীন হয়েছে কিভাবে? ওনারা যুদ্ধ করেনি, আমরা যুদ্ধ করেছি। আমরা আজকে 16ই ডিসেম্বর, আজকে আমি যেতে পারছি না, বা আমার অসুস্থতার কারণে আমি এখানে এসেছি, যদিও বা আমি যেতে পারতাম, তাইলে আমার একটা মনে শান্তি থাকতো। আমরা এই দিনেই এটা স্বাধীন হয়েছিল 71 মুক্তিযুদ্ধে। আমরা দেশটাকে ভালোবাসি, আমরা দেশটাকে এখনো পর্যন্ত চাই নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষতা এখনো এস্টাবলিশড হোক, সেখানে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বিরাজ করুক, সেটাই আমরা চাচ্ছি। আমরা এটা সরকারের কাছে নিবেদন করছি, এবং থ্রুআউট দি ওয়ার্ল্ড যারা মানবিক দৃষ্টি সম্পন্ন লোক তারা বুঝুক, তারা জানুক যে অন্ততপক্ষে বাংলাদেশে এই ধরনের যাতে ঘটনাগুলো না হয় আর ভবিষ্যতে। এইটাই আমার মূল বক্তব্য। ধন্যবাদ। রবীন্দ্রনাথ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। আসলে আপনার মতো মানুষরা অনুপ্রেরণা যোগায় বহু মানুষকে, সীমান্তের এপার ওপার, আন্তর্জাতিকভাবে যারা এই অনুষ্ঠান দেখবে, আপনার মতো মানুষ, সোজা শিরদাঁড়ার মানুষ, সবাইকে, সমস্ত ভিন্ন প্রেক্ষিতের মানুষকে অনুপ্রেরণা যোগাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। ভালো থাকবেন আপনি, সাবধানে থাকবেন। আমি জয়ন্তর কাছে সরাসরি আসবো। জয়ন্ত, একেবারে পরিষ্কার, এক তো উনি বলছেন যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একেবারে অভিযোগ করবেন। আমি বলছি আমি কাসাফের উদাহরণ টানবো না, ভারতের উদাহরণ টানছি না, বহুবার আলোচিত হয়েছে। কিন্তু একজন মানুষের, যে কোনো দেশের মাটিতে ন্যূনতম একজন নাগরিকের আইনি অধিকার থেকে দিনের পর দিন বঞ্চিত করা হচ্ছে, অথচ লোয়ার কোর্টে হচ্ছে। সেই দেশেরই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, তারা কেন হস্তক্ষেপ করছেন না? এদেশে নানা সুওমোটো কগনিজেন্স, তার ফল যে খুব সাম্প্রতিককালে ভালো পেয়েছি তা নয়, কিন্তু সেই একটা প্রক্রিয়া থাকে আইনি, সেইটা অবধি ডিনায়েড হচ্ছে। একজনকে বিনা বিচারে শুনানি শুরু করতে না দিয়ে, কার্যত গায়ের জোরে গণপিটুনির হুমকি দিয়ে কারাগারের অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে। তুমি কাদের কথা বলছো? প্রথমে বুঝতে হবে বাংলাদেশে এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার নেই। বাংলাদেশে যারা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে গদিতে বসে রয়েছেন তারা মৌলবাদী এবং মূর্খ, এবং তারা ভণ্ড, এবং তারা তালিবানি শাসনে বিশ্বাস করেন। যদিও কথা বলতে হবে যে ভারতের সংবিধানের অনুকরণে বাংলাদেশেও একটি সংবিধান রয়েছে, এবং সেখানে বাংলাদেশের সংবিধানের অধীনে লিগাল এইড সার্ভিসেস অ্যাক্ট 2000 রয়েছে, যেখানে বলা হচ্ছে যদি কোনো মানুষ দরিদ্র হন, অসহায় হন, আইনি সুরাহা না পান, তাহলে তাকে আইনি সুরাহা দেওয়া যাবে। যদিও ওখানে 27 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে লিগাল এইড দিতে বাধ্য সরকার, যদিও বলা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। 28 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে রাজ্য বা দেশ কোনো রকম ডিসক্রিমিনেট করবেন না সিটিজেনদের মধ্যে অন গ্রাউন্ডস অনলি অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। তা সত্ত্বেও তো হচ্ছে, কারণ বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই। বাংলাদেশে পুলিশ এখন মুখোশ পরে দাঁড়িয়ে রয়েছে এবং তারা মৌলবাদীদের সাহায্য করছে। মনে রাখতে হবে বাংলাদেশ মনে করছে ভারত তাদের শত্রু, কিন্তু যদি বলা যায় ভারত আপনাদের কি করেছে, তাহলে কিন্তু তারা জবাব দিতে পারবে না। তারা মনে করছে বাকি যে যুদ্ধ আমরা করে, তা তুমি যে পড়লে, খবরের কাগজ পড়ে শোনালে যে বাংলাদেশ সরকারকে ভারত স্বীকৃতি দিল, তারা মনে করছে ভারতের তাতে লাভ হয়েছে, পাকিস্তানের জয় হওয়া উচিত ছিল। এবং আজকে কার্যত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিজ্ঞা নিচ্ছে, ভাবা যায়? আমার বলা শুরুর আগে আমার রবীন্দ্রবাবুকে নমস্কার জানানো উচিত ছিল। রবীন্দ্রবাবু, আপনি মানবাধিকার কর্মী এবং আপনি খুব সুন্দর একটা কথা বললেন। আমি ভেবেছিলাম আপনি বলবেন জাতিসংঘে গিয়ে অভিযোগ জানাবো, আপনি বললেন জাতিসংঘে গিয়ে মানবাধিকার শেখানোর আবেদন করব। মানে কতটা মহত্ব আপনার কথার মধ্যে। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের, তারা আপনার মতো মানুষের সহযোগিতা নিতে পারলো না। আজকে বাংলাদেশে যেভাবে মৌলবাদ এবং তালিবানি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা অত্যন্ত
দুঃখের এবং পড়োশি দেশ হিসেবে আমাদের কাছেও কিন্তু আতঙ্কের। মনে রেখো, বাংলাদেশে তো এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই, সেখানে মানুষের বেঁচে থাকার অধিকার নেই, তুমি আইনের শাসনের কথা কি করে বলছো? যেখানে মানুষের বাঁচার অধিকার নেই, সেখানে মানুষের অন্য অধিকার মানে মানবাধিকার আশা করাটাই তো অন্যায়। একদম। আমি দ্রুত জয়ন্তর কথা সূত্র ধরে, আজকে যেহেতু এটা বিশেষ দিন, এই বিজয় দিবসেও কিন্তু একেবারে চড়া সুরের ভারত বিদ্বেষ জারি রাখলো বাংলাদেশ। যারা ক্ষমতার কাছাকাছি আছেন না, তাদের সুর ক্রমশ চড়ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তিনি তার ফেসবুক পোস্টে লিখছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। আমার শুধু মনে পড়ছে এই সার্বভৌম কথাটা, আর পাকিস্তান নত, বাংলাদেশ মুক্ত, ঢাকা এখন স্বাধীন দেশের স্বাধীন রাজধানী। আনন্দবাজার পত্রিকার এই ছবির কথা। আমি বলছি সত্যিই খুব দুর্ভাগ্যের যে আজকে ইতিহাসের চাকাটা একদল উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু ইতিহাস সাক্ষী, ইতিহাস মোছার চেষ্টা কোনোদিন সফল হয় না। ভারত না থাকলে পাকিস্তানের অত্যাচার থেকে মুক্তি এবং স্বাধীন বাংলাদেশের জন্ম কোনোটাই সম্ভব হতো না। আজ থেকে 53 বছর আগে আজকের দিনই 1971 সালের 16ই ডিসেম্বর ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশের। কিন্তু সোমবার বিজয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানের ভাষণে বাংলাদেশের জন্মগ্রহণে ভারতের অবদানের কথা একটিবারের জন্য উল্লেখ করলেন না মোহাম্মদ ইউনূস। উল্টে নাম না করে তাঁর গলায় শোনা গেল ভারত বিদ্বেষের কথা। কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের 19 জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে, তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি। এটা বৃহত্তর জনগোষ্ঠীর কথা না, এটা কেন বৃহত্তর জনগোষ্ঠীর ফিলিংস ভারতের প্রতি অত্যন্ত বন্ধুসুলভ, যেহেতু ভারতের কাছে আমরা কৃতজ্ঞ। ইউনূস ঢাকায় বসে ইতিহাস পড়ানোর চেষ্টা করলেন, কিন্তু কলকাতায় ফোর্ট উইলিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারাই তুলে ধরলেন মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা। যেহেতু আমাদের মুক্তিযুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে, তাদের সহযোগিতায় আমি একজন মুক্তিযুদ্ধ ছিলাম। ভারত সেনাবাহিনীর সাথেও আমি বিভিন্ন সময়ে ছিলাম, বিভিন্ন অপারেশনে, এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের সাথে আমাদের যে ভ্রাতৃত্ব বন্ধন সেটা অটুট থাকবে, এটা আমি বিশ্বাস করি। 1971 সালে যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী। আজকের বাংলাদেশে কট্টরপন্থীদের রমরমায় তিনিও হতবাক। মৌলবাদ বাড়ছে, আগে আমরা অন্তত দেখিনি, মুক্তিবাহিনীতে ছিলাম, মুক্তিযোদ্ধারা কিন্তু বেশিরভাগ মুসলমান ছিল, বাট উই হ্যাড আ স্প্রিঙ্কলিং অফ হিন্দুজ, বাট দিস ফিলিং ওয়াজ নট দেয়ার। বাকি আমরা বলতাম তোমাদের নিজেদের ব্যাপার, তোমরা, আই এম নট কনসার্ন, উই আর নট কনসার্ন উইথ ইট। পাকিস্তানকে ড্যামেজ করতে পারি, দ্যাটস হোয়াট উই আর কনসার্ন উইথ, বাকি তোমাদের নিজেদের ব্যাপার। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। পাকিস্তানের 93,000 সেনা ভারতের হাতে বন্দী হয়েছিল। স্বাধীন বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল। মোহাম্মদ ইউনূস কেন কেউ চেষ্টা করেই এই ইতিহাস মুছতে পারবেন না। আবির দত্ত ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজকে এই 2024-এ দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস ভারতের ভূমিকাকে অস্বীকার করছেন, একটা শব্দ, একটা বাক্যও বললেন না। কিন্তু ইতিহাস কি করে মুছবেন? আমি বলছি, এই দেশের এপারের আনন্দবাজার পত্রিকার কথা বললাম, স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় কিভাবে ভারতের অবদানের কথা উঠে এসেছে। 71 সালের 17ই ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে লেখা হয়েছিল, কোট আনকোট, ঢাকার রাস্তায় উৎফুল্ল জনতার বিজয় উল্লাস, মুক্তি ও মিত্রবাহিনীর প্রতি প্রাণ ঢালা অভিনন্দন। স্বাধীন বাংলাদেশের প্রথম দিনের পত্রিকায় বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন তিনি বলছেন, এটি বাংলাদেশ ও ভারতের জনগণের বিজয়। এই সব ইতিহাস কোন ইরেজার দিয়ে ইউনূস সাহেব মুছবেন?
এ তো সম্ভব নয়। সম্ভব কি না আমি জেনে নেব অধ্যাপক রাজাগোপাল চক্রবর্তীর কাছে। আমি বলছি যে ইতিহাস পাল্টে দেয়া, ফ্যাসিস্ট জার্মানিতে আমরা দেখেছি একনায়কতন্ত্রের একটা প্রবণতা হচ্ছে ইতিহাসের ক্রমশ চালিকা শক্তি একেবারে চাকা উল্টো দিকে ঘুরিয়ে মোছার চেষ্টা, ইতিহাস বিকৃত করার চেষ্টা। বিজয় দিবসে আজকে যেসব এটাও দেখাবো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রাজাগোপাল বাবু, তাতে সরাসরি ভারত বিদ্বেষ এবং বিএনপি মূল রাজনৈতিক চালিকা শক্তি এই সরকারের আজকে কর্মী সমর্থকরা শপথ নিচ্ছেন, কোট আন কোট কি শপথ, যে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়ব। আমি বলছি আজকে বিজয় দিবসকে কার্যত ভারত বিদ্বেষে পরিণত করা হচ্ছে, কি বলবেন? না দেখুন, মানে ভারত শুধুমাত্র তাদের সামরিক এবং ইমোশনাল সাপোর্ট দেয়নি। ভারত ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি যে বাংলাদেশ সরকারকে রিকগনিশন দিয়েছে বিজয় দিবসের 10 দিন আগে, 6 ডিসেম্বর, ভারত এবং ভুটান। এবং যাকে ওরা পাকিস্তানকে যারা বলছে ওদের এত কাছের, এই পাকিস্তান ওদের রিকগনিশন দিয়েছিল 74 সালের ফেব্রুয়ারি মাসে, আর চীন দিয়েছিল মুজিব হত্যা 15 দিন বাদে। বোঝাই যাচ্ছে কারা ওদের মিত্র। সুতরাং যারা ইতিহাসকে অস্বীকার করে, নিজেদের রুটসকে অস্বীকার করে, নিজের ঐতিহ্যকে অস্বীকার করে, সেই জাতি কোনোদিন দাঁড়াতে পারে না। সুতরাং মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন যে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব, কেননা প্রথম স্বাধীনতা বিপ্লব ভারতের সহযোগিতায় এসেছিল, আর দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব হচ্ছে ভারতের বিরুদ্ধাচরণ, ভারত বিদ্বেষ। সুমন, আমি অনেকবার গেছি এই বিজয় দিবসে, 16 ডিসেম্বর এই সাভারের মানে একটা পবিত্র অনুষ্ঠান, সবাই একেবারে যেভাবে আমরা অঞ্জলি দিই, স্নান করে ফুলের মালা নিয়ে এসে একেবারে সাভারের ওখানে আমরা গেছি, লাখো লাখো মানুষ, মানে মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের সম্মান একেবারে দেবতার মতন সেভাবে তারা দিচ্ছে। সুতরাং সেই জিনিস কী করে ভোলাবে? হয়তো মানুষ ভয় পেয়ে আজকের হয়তো সাভারে অনেকে যেতে চাইছে না, বাদ পারছে না, কিন্তু ইতিহাস কখনোই ভোলার নয়। কেননা যে দেশ তৈরি হয়েছিল ভাষার জাতীয়তাবোধ, পৃথিবীতে আমরা প্রথম দেখলাম ভাষা জাতীয়তাবোধ কাকে বলে, এবং আমরা দেখলাম যে সব মানুষ, যেটা রবীন্দ্রবাবু বলেন, সবাই যেটা বলছেন যে এখানে ধর্মের কোনো স্থান নেই, এখানে হচ্ছে আমরা বাংলা ভাষী, আমরা একটা নতুন মুক্তির সন্ধান চাই, এবং সেটাই তারা করেছিল। বাংলা ভাষাকে যে মর্যাদায় তারা দিয়েছে, আমরা এপারে বাঙালি অতটা দিতে পারিনি, আমার বলতে দ্বিধা নেই। তবুও দেখুন যে জায়গায় আজকের ওরা সারেন্ডার করলো, যে মৌলবাদের কাছে সারেন্ডার করলো, সেটা আজকের আমাদের কাছে অত্যন্ত লজ্জার। কারণ বাঙালি হিসেবে আমি অত্যন্ত লজ্জাবোধ করছি যে বাংলাদেশ একসময় ভারতকে অনেক জায়গায় সোশ্যাল ইকোনমিক প্যারামিটারে অনেক জায়গায় আমাদের থেকে এগিয়ে গেছিলো। আপনি ম্যাটারনাল মর্টালিটি রেট, মাতৃত্বকালীন যে মেয়েদের মৃত্যু হয় আমাদের থেকে বেটার, টোটাল ফার্টিলিটি রেট আমাদের থেকে বেটার, মেয়েদের এনরোলমেন্টের আমাদের থেকে অনেক এগিয়েছিল। এবং ওরা দেখুন একের উত্তরণ যেটা হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রি, রাষ্ট্রসংঘ বলেছিল 50-50টা দেশ একেবারে লিস্ট ডেভেলপ, তাদের আর উন্নয়নের জায়গা নেই, সেখান থেকে তারা উত্তরণ করে উন্নয়নশীল দেশের পথে যাচ্ছে। যে অভিযান তারা শুরু করেছিল, আমি আর বলতাম এটাকে মানে সাইলেন্ট রেভলিউশন বাংলাদেশে ঘটছে, জনগণের বিপ্লব সেখানে তৈরি হয়েছে। কিন্তু ইউনূস তার একটা অংশীদার ছিলেন, তার এই গ্রামীণ ব্যাংকের মধ্য দিয়ে মেয়েদের ক্ষমতায়ন করার চেষ্টা করেছিলেন। আজ সেই ইউনূস নিজের ইতিহাসই তুলে দিতে চাইছেন। আমি বলছি যে ইউনূস সাহেব ইতিহাস মুছে দিতে চাইছেন। আচ্ছা, ইতিহাস মুছে দেওয়া সম্ভব? ইতিহাসের পাতা থেকে মধুদাকে মুছে দেওয়া সম্ভব? সেই মধুসূদন দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিন চালাতেন, পাক সেনারা যখন এলো অপারেশন সার্চলাইটের প্রথম বলি হয়েছিলেন মধুদা। স্ত্রী এবং কন্যা সহ ওই মধুসূদন মধুদাকে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল পাক সেনা। চাইলে কোন ইরেজার দিয়ে ইউনূস সাহেব এই ইতিহাস মুছে দেবেন? পারবেন ওই ঢাকা রেসকোর্সটাকে মুছে দিতে বাংলাদেশের ভূগোল থেকে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে? যে ঢাকা রেসকোর্সে একদিকে নিয়াজি 92,000 সেনা নিয়ে আত্মসমর্পণ করছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে, সেইটাকে মুছে দিতে পারবেন তিনি? আমি বলছি ইতিহাস চাইলে মুছে দেওয়া সম্ভব। ঠিক এইখান থেকে আমি সমীরদার কাছে আসবো। একদিকে ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা, অন্যদিকে ব্যক্তি মানুষকে কিভাবে রাষ্ট্রযন্ত্র নিষ্পেষিত করতে পারে তার চাকার তলায়। আমি বলছি আমার খুব আশা জেগেছিল যখন বাংলাদেশে বর্তমান এই সরকার আসার পরে যিনি প্রধান বিচারপতি হয়েছিলেন, তিনি বললেন একেবারে প্রকাশ্যে যে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, আইনজীবীরা কণ্ঠহীনদের প্রতিনিধিত্ব যেন করেন। আমরা ভাবলাম যে এইবার রাজধর্ম পালিত হবে। ঠিক আছে, প্রথম দিনে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আইনি সহায়তা দেওয়া যায়নি, এবার হয়তো ভুল থেকে শিক্ষা নেবে। কিন্তু তারপরেও সমীরদা সেই একই জিনিস হয়ে চলল। গোটাটা একটার পর একটা ঘটনা হচ্ছে, রোজ হচ্ছে, নিয়মিত হচ্ছে, অথচ সরকারি তরফে
পরিষ্কার অস্বীকার করা হচ্ছে? দেখো, প্রথম তো আমার যেটা মনে হচ্ছে যে এতক্ষণ ধরে অনুষ্ঠানটা আমি দেখলাম, সবার কথা শুনলাম, স্যারের কথা শুনলাম, আমাদের মাননীয় বাংলাদেশের আইনজীবীর কথা শুনলাম, যে ওখানকার এখন যারা বিএনপি এবং জামাত, তারা বোধহয় লোকদের বোঝাতে চাইছেন যে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হলো বাংলাদেশের হাত থেকে, এবং নতুন পাকিস্তান তৈরি হলো। আমি ভাবতে পারি না কোনো বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান জাতি, দেখো আমার নীরশ্রী চৌধুরীর সেই লেখাটা কথা মনে পড়ছে, আত্মঘাতী বাঙালি। যেই বাংলাদেশ এতটা এগিয়ে এসেছিল, এটা এইমাত্র স্যার বললেন যে সেটা অর্থনৈতিকভাবেও, আমি গিয়ে দেখেছিলাম ওদের ওখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যেটা শুরু হয়েছিল, সেই বাঙালি যেখানে শিল্পের ওই ইতিহাস, তুমি ভাবতে পারো একজন চিত্রশিল্পী সাহাবুদ্দিন দাস মুক্তিযুদ্ধে সংগ্রামী ছিলেন, আজকে সেই মানুষটাও ঢুকতে পারবে না। যেখানে জয়নাল আবেদিনের মতো একজন চিত্রকর জন্মেছেন, সেখানে তার মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। এবং যেই দেশে লালন ফকিরের মতো মানুষ জন্মেছেন, ঠিক, যেখানে বলছেন যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, ওই রকম একজন, ওই লেভেলের একজন মানুষ, তিনি বলছেন যে সব লোকে কয় লালন কি জাত, মানে নিজে কোনো জাতে বিশ্বাসই করতেন না। যেই দেশে স্বাধীনতা এসছে একটা ভাষাকে কেন্দ্র করে, যেই দেশে ভাষা আন্দোলনের এত বড় একটা ইতিহাস, আমি 21শে ফেব্রুয়ারি গেছি, আমি দেখে এসেছি যে এই পার বাংলার মানুষও কতটা উন্মাদনা নিয়ে ওই পারে যায়, আগের দিন রাত্রি থেকে সেখানে জাগতে শুরু করে খালি এই ভাষাটার জন্যে, সবাই গিয়ে একটুখানি ফুল দেয়। এই সাহাবুদ্দিনদা ছিলেন সেদিন আমার সাথে। তো সেই দেশের মানুষ, আসলে এখানে একটা জিনিস প্রমাণিত হয় যে গণতন্ত্রে সবসময় শিক্ষিত মানুষ অথবা বুদ্ধিমান মানুষ জয় করবে তা নয়, কিছু অশিক্ষিত মানুষ এই গণতন্ত্রের নাম করে গণতন্ত্রটাকে চিরে ফেলে, তারা মানবাধিকারকে মেরে ফেলে, সমস্ত নালে এইভাবে যেই লয়ারকে মারা হয়েছে, এটা ভাবা যায় কোনো সভ্য দেশে? এবং তার এগেনস্টে কোনো কিছু হবে না। এবং যেভাবে, তার থেকেও সবচেয়ে আরও খারাপ, দেখো আমি এটা কখনো বিশ্বাস করি না যে বাংলাদেশের 100% মানুষ বলছে ভারত বিদ্বেষী। না, আমি কখনো বিশ্বাস করি না। আমি বলছি সাধারণ মানুষের এই ঘৃণা দেশটা ইনজেক্ট করা হয়, জোর করে চাপিয়ে দেওয়া হয়। যে ভারতবর্ষে, বাংলাদেশের 100% মুসলিম সমস্ত হিন্দুকে তাড়িয়ে দাও, এটা আমি বিশ্বাস করি না। একদম ঠিক যেরকম আমাদের রাজ্য, আমাদের দেশেও আমি বিশ্বাস করি না যে 100% হিন্দু বলছে সব মুসলমান তাড়িয়ে, বরঞ্চ আমি বলবো ভারতে সে ধরা যাক আমাদের জাকির হোসেন আজকে নেই, ধরো বিসমিল্লাহ খান, ধরো আমাদের আজহারউদ্দিন, ভারত, তারা তো মুসলিম, ভারত তাদের নিয়ে গর্ব করে। আজকে তুমি ভাবতে পারো সেই দেশের এত বড় একজন ক্রিকেটার ইন্টারন্যাশনালি বাংলাদেশের ক্রিকেটটাকে এস্টাবলিশ করলো, সেই লোকটা সেই দেশে ঢুকতে পারছে না, কতটা মূর্খের স্বর্গে তারা বাস করছেন। আমি বলছি সাম্প্রদায়িকতা বিষ কিন্তু ইনজেক্ট করা হয়। ঠিক এইখান থেকে আমি রাজ্যের প্রেক্ষিতে আসবো শঙ্কুদেব পান্ডার কাছে। শঙ্কু, আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একেবারে সরাসরি ওপার বাংলা থেকে এপার বাংলায় আসি, তিনি বলছেন যে এই বাংলাদেশ ইস্যুকে তোমরা রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করতে চাইছো এবং পুরোটা 2026-এ বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এটাকে একটা হাতিয়ার করছো। প্রথমেই বলবো যে শুভঙ্কর সরকারকে প্রেসিডেন্ট করাই হয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে দালালি করবার জন্য। তো ফলে তৃণমূল কংগ্রেসের হয়ে উনি কথা বলবেন, তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ কংগ্রেস তৈরি হয়েছে, তার নেতা উনি, তাই অধীরবাবুকে সরানো হচ্ছে। তো এখন উনি ওই পথেই চলছেন, ওই পথের কানেকশানে এবার আসল বিষয়টা বলে ফেলি। দেখুন এটা নিয়ে ওনার কি বক্তব্য সেটাও আপনাদের পরে দেখিয়ে দেব। দেখুন সুমনদা, মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে আজকে সেটা আমরা দেখলাম যে ববি হাকিমের যে সংখ্যালঘু, আমি বলে নিয়ে যাচ্ছি এই বিষয়ের সাথে ওয়েল কানেক্টেড বলে, কারণ আজকে বাংলাদেশ নিয়ে আমরা এত আলোচনা করছি কেন সুমনদা? আপনি স্বাধীনভাবে পরের দিন শো করতে পারবেন না যদি আজকে ওই পরিস্থিতি তৈরি হয়। যদি আজকে যারা ওখানে বসে আছেন সেরকম শাসক আজকে পশ্চিমবাংলাকে 4 দিনে দখল করে নিয়ে নিজেরা চালাবেন বলে আমরা মেজরিটি, তাই আমরা ঠিক করব। এবং কেউ দুষ্টু লোকেরা বলছেন, হয়তো আমিও আড়ালে আবডালে বলছি, যে আজকে তৃণমূল কংগ্রেস ববি হাকিমের এই সংখ্যালঘুর সংখ্যা বাড়ানোর পলিসি বা চেষ্টাকে অপোজ করেছে, দল সমর্থন করেনি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে 4 দিন পরে থ্রেটটা ওনার মুখ্যমন্ত্রীতে চলে যাবে, বলবে আমরা সংখ্যাগুরু, তাহলে মুখ্যমন্ত্রী মুসলিম। এটাই তো রাজনীতি, কেউ বলে হিন্দু খতরে মে হ্যায়, কেউ বলে মুসলমান খতরে
নেমে দেখুন, আমি আর মধ্যিখান থেকে সাধারণ শুনুন, মানুষের আমি জীবন শুনুন, অতিষ্ঠ হয়ে শুনুন, যায়। আমি একটা লাইন শুধু বিরোধীদের জন্য বলবো, শুভঙ্কর বাবুর জন্য বলবো, একটা প্রকল্প উনি দেখিয়ে দিন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবার পর, যেখানে উনি বলেছেন এটা মুসলিমদের দেওয়া যাবে না, ভারতবর্ষের মুসলিমরা এর থেকে বঞ্চিত থাকবেন। একটা প্রকল্প কি করে হবে? সংবিধান বিরোধী হয়ে যাবে? না না না, এটা কোন সরকার, কোন প্রধানমন্ত্রী একটা দেখাতে পারবে? সংবিধান তো বাংলাদেশেও আছে, মানছে কি? পশ্চিমবাংলায় তো তাহলে সংবিধান মানা উচিত। ঠিক, কিন্তু আমি বলছি আমরা বাংলাদেশকে অনুসরণ করবে ভারত। সংবিধান তো এই লাস্ট লাইন বলে দেবো সুমনদা, পশ্চিমবাংলার সংবিধানের নমুনা হচ্ছে আমাদের এই যাদবপুর টালিগঞ্জ থেকে শুরু করে উত্তর বাংলা পর্যন্ত যারা 71-এর শিখর চিহ্ন হয়ে আছেন, তাদের হয়ে কথা বলতে ধর্মতলায় যদি আপনি বলতে যান হিন্দুর হয়ে, তাহলে আপনি হবেন সাম্প্রদায়িক। আর যদি আপনি হিন্দু বিরোধিতা করেন, তাহলে আপনি হবেন তৃণমূলের কাছে সেকুলার, এই রাজ্যের শাসন ব্যবস্থার কাছে। আমি রাহুলের উত্তরে যাব, শুধু এইটুকু বলে নি রাহুল, আলাদা করে এই ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে আমরা আলোচনায় আসবো, যা সেটা দ্বিতীয়ার্ধের জন্য থাক। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আজকে বাংলাদেশের অধ্যাপক এবং বিদ্বজ্জন হিসেবে খ্যাত সঈদুজ্জামান তিনি বলছেন গণ অভ্যুত্থানে এই যাতে সরকার উৎখাত হলো তাতে তার বড় ভূমিকা ছিল। হিন্দুত্ববাদীরা বাংলাদেশ এবং পাকিস্তানের কাছে বড় থ্রেট। আমি বলছি এই রকম আক্রমণে, এই রকম বিভাজনে কোথাও এপারে বিজেপির লাভ হচ্ছে? দেখো একটা কথা বলি, যে কথা নিয়ে আলোচনা হলো, তুমি বললে ববিদার কথাটা পরে হবে, আমি আলোচনা করছি নানা স্তরীয় আলোচনা। এই মাত্র সময়তে যে কথাগুলো বলছিল ভালো লাগলো শুনতে। একটা কথা ঠিকই যে কোনো দেশে দাঁড়িয়ে শুধুমাত্র ধর্ম সেই দেশটাকে এক রাখতে পারে না, তাহলে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন করে কোনো দেশ স্বাধীনতা চাইতো না। তুমি জগন্নাথ হলের সেই ছাত্রদের আত্মবলিদান বলো, ওদের একটা গান আছে দেখবে যে সব কটা জানলা খুলে দাও না, তারা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে করে গেছে দান। আজকে দাঁড়িয়ে আমরাও তো বিশ্বাস করি আমাদের সমস্ত সংস্কৃতি, আমাদের ভালোবাসা, আমাদের ভালো লাগা, আমাদের ভাষা প্রত্যেকের সাথে সাদৃশ্য আছে। সেখানে দাঁড়িয়ে এটা ভাবার তো কারণ নেই। একটা মারাত্মক কথা তুমি বললে, যারা দাঁড়িয়ে বলছে যে ইতিহাসটাকে বদলে দাও, এই ইতিহাসটাকে বদলাও তো আমরা এই দেশে দেখিনি। শুভ ইতিহাসটাকে বদলানোর জন্য প্রত্যেকটা নাম পরিবর্তন হচ্ছে, ইতিহাস বদলানোর জন্য আজকে একের পর রাহুল শঙ্কর 2 মিনিটের মধ্যে না, 2 মিনিটের মধ্যে না, আমি এটা অ্যালাউ করবো না। না না, আমি আসবো তো তোমার প্রতিক্রিয়া রাহুল। 2 মিনিটের মধ্যে না না, বাড়তি সময় দেবো। আমি সেটাই বলছি তোমাকে যে আজকে দাঁড়িয়ে ভারতবর্ষে ইতিহাস বদলানোর নাম চলছে, ঠিক, কিন্তু তাদের হয়ে আমরা কি সেইভাবে নামতে পারছি? এতে আলাউদ্দিন খাঁ বা রবিশঙ্কর আলাদা করতে পারা যাবে না, রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে আলাদা করতে পারা যাবে না। যারা এই চেষ্টাটা করছে তাদের এটা অপচেষ্টা। আজকে বাংলাদেশে দাঁড়িয়ে তাদের সেই শিক্ষাটা নেওয়া উচিত যে কি হচ্ছে ওখানে। যে কোনো জায়গায় সংখ্যালঘুদের সুরক্ষা রাখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সেটা বাংলাদেশ হোক, ভারতবর্ষ, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক। আজকে দাঁড়িয়ে আমরা এখানে সীমান্তের ওপারে একদম দুঃখটা কোথায় জানো, মার খাচ্ছে, দুঃখটা কোথায় জানো, যারা মার খাচ্ছে তারা সংখ্যালঘু, যাদের আমরা সোকল বলছি তারা হিন্দু, একদম দুর্ভাগ্যজনক। কিন্তু যারা এখানে হিন্দুর কথা বলে 56 নিচে বুকের ছাতি নিয়ে বলে যে পৃথিবীতে আমরাই হিন্দুর সুরক্ষা করবো, তারা কোথায়? তাদের কোনো বিবৃতি নেই, তাদের কোনো জায়গা নেই, স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে গেছে। আজকে দাঁড়িয়ে জয়শঙ্কর কোনো বিবৃতি এতদিন পর দিল, তারা কোথায় ছিল? হিন্দুদের মাসিয়া কোথায়? দুঃখটা এখানে সুমন, বলতে দেবে না কেন? বলতে দেবে না? না না, আমি ওরা ঢুকবো তাহলে প্রত্যেক না না, তো আজকে দাঁড়িয়ে বলতে দেবে না কেন? গায়ে লাগছে, গায়ে লাগছে। সিদ্দিকুল্লাহর ববি হাকিম নিয়ে বলুন প্লিজ। এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আজকে তাই বলছি তোমাকে, যারা এটা করছে তাদের কাছে আমাদের প্রশ্ন, ভারতবর্ষ দাঁড়িয়ে যারা চিৎকার করে বলছে একবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন নামলো না পথে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিছিল করলো না? আরে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলে হিন্দুদের কালকে থেকে সুরক্ষিত হয়ে যাবে। আজকে দাঁড়িয়ে যাদের এটা করার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন যে ওখানে কিছু হলে বা যারা ওখানে আসতে চাইছেন, যারা এখানকার নাগরিক, আমরা আর্ধেক রুটি খাবো, বা শান্তি বাহিনীর কথা। কিন্তু ভারতবর্ষে যাদের কর্তৃত্ব হাতে তারা একটা কথা বলছেন না কেন? কিন্তু প্রধানমন্ত্রী বিবৃতি পেলেও আমরা নিশ্চিন্ত হতাম, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেও নিশ্চিন্ত হতাম। দুটো ক্ষেত্রেই সমান। হিন্দু নামে কলঙ্ক, হিন্দুদের নামে এরা লজ্জা, হিন্দুদের নামে কোথায় গেল হিন্দু? হিন্দু করে লাফায়, হিন্দু বলবেন না। কোথায় যোগী? হিন্দু বিরোধীরা করবেন। কোথায় যোগী? আপনারা তো সাম্প্রদায়িক দল। কোথায় যোগী আদিত্যনাথ? আপনারাই তো সাম্প্রদায়িক দল জল করছেন এখন। 40% হিন্দুদের বলে যাচ্ছে। আচ্ছা, আমি দ্রুত আপনাদের সামনে আমার পরের প্রতিবেদন রাখবো, যেটা আবার বলছি যে এই বিজয় দিবসের দিনেও
ক্রমশ এই ভারত বিদ্বেষের জিগির তোলা হচ্ছে। একেবারে পরিষ্কার, সব থেকে বড় এই মুহূর্তে রাজনৈতিক শত্রু বিএনপি, তারা শপথ নিচ্ছে যে ভারতের আগ্রাসনকে প্রতিহত করার। দেখুন, ভারতের বিরুদ্ধে আমরা সদা থাকব এবং যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বার্থে রুখে দেবে। আমিন। যে দেশের সহযোগিতায় স্বাধীনতা প্রাপ্তি তার বিরুদ্ধেই লড়াইয়ের অঙ্গীকার। সোমবার বিজয় দিবসের দিন এই ছবি ধরা পড়ল বাংলাদেশে। সীমান্তবর্তী পঞ্চগড় জেলায় ভারতের বিরুদ্ধে লড়ার শপথ নিলেন বিএনপির নেতা কর্মীরা। আমরা ইয়ার সৈনিকবৃন্দ ওয়াদা করতেছি যে বাংলাদেশকে সর্বপ্রকার আধিপত্যবাদ, আগ্রাসনবাদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে আমরা সদা থাকব। বিজয় যে হয়েছিল তার ইতিহাসটা শোনার মতো। আমরা যে 90,000 সৈন্য যে সারেন্ডার করেছিল, ভারতবর্ষ বলে 90,000 সৈন্যকে আমরা খাওয়া পড়া দিয়েছিলাম, এটাই হচ্ছে ভারতবর্ষ। আর মালদা জেলায় 16 জন বিএসএফ কয়েক বছর আগে তারা ভুল করে রাত্রির অন্ধকারে ওদের ভূখণ্ডে চলে গিয়েছিল, তাদেরকে বেঁধে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল। আজকে এই 90,000 সৈন্যকে যদি আজকে আমাদের তাদের মতবাদের দিক হতো, তাহলে এদেরকে কেটে টুকরো টুকরো করতো। আজকে সেই বিজয় দিবসে জানানো হচ্ছে এটাই হচ্ছে ভারতবর্ষ। একদিকে যখন ভারতের বিরুদ্ধে সজাগ থাকার শপথ নিচ্ছে বিএনপি, তখন যে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশের জন্ম দিয়েছিল ভারত, এবার 71-এর সেই শত্রু রাষ্ট্র পাকিস্তানকেই এখন সে দেশের অনুষ্ঠানে অংশগ্রহণ করে মিত্র বলছেন বাংলাদেশের বুদ্ধিজীবীদের একাংশ। Constantly tried to reject the facts of history. It's a great honor and privilege for me to utter a few words to focus on the importance of brotherly relations between our two Muslim countries, Pakistan and Bangladesh. তবে সাম্প্রদায়িক বিষ উগড়ে দেওয়ার বিপরীত ছবিও উঠে আসছে বাংলাদেশ থেকে। আমার যে মাথায় যেটা কাজ করেছে যে সেটা হলো যে এখানকার সনাতন ধর্মাবলম্বী সহ প্রতিটি ধর্মের মানুষের সঙ্গে একটা সম্প্রীতি, মৈত্রী এবং আরো আন্তরিকতার জায়গাটা গড়ে তোলার উপরে আমাদের এই গণঅভ্যুত্থানের সাফল্য। কিন্তু ইউনূসের আমলে রাষ্ট্র ব্যবস্থার শীর্ষে থাকা ব্যক্তিদের মধ্যে যখন ভারত বিদ্বেষের সুরই জোরালো, তখন বারবার প্রশ্ন উঠছে বিপন্ন হিন্দুদের জন্য কেন্দ্রীয় সরকার কি করবে? কংগ্রেস পারে, ইন্দিরা গান্ধী পেরেছিলেন, আজকে বিশ্বগুরুরা পারেন না। তখন উনি করেছিলেন, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু মোদিকে আন্ডার এস্টিমেট করা দরকার নেই। আর শুভঙ্কর বাবুকে এই নিয়ে চিন্তা করা দরকার নেই। মোদিন যেদিন মারবে না, ও খবরও পাবেন না। কোন পথে বাংলাদেশের কট্টরপন্থীদের বাগে আনা যাবে, কে আনবে, কিভাবে আনবে, এটাই বড় প্রশ্ন। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। বিশ্বনাথ, শীতের সকালে শপথ নিচ্ছেন, ভারত বিদ্বেষী শপথ, গা গরম করার জন্য ঠিক আছে, কিন্তু আমি বলছি যে কোথাও পারস্পরিক সহযোগিতা এবং সৌভ্রাতৃত্বের রাস্তা থেকে হানাটা, এই হটে যাওয়াটা কতটা মারাত্মক ভারতের পক্ষে? দেখুন সুমনদা, আমি পরিষ্কার বলছি যে আজকে বিএনপির দলের তরফ থেকে যে শপথ নেওয়া হয়েছে, এটা কিন্তু মানে পরাধীন হওয়ার শপথ নেওয়া। মানে স্বাধীন একটা বাংলাদেশকে কি করে পরাধীন করা যায়, কি করে আন্তর্জাতিক ইসলামিক অর্ডারে আনা যায়, কি করে বাংলাদেশকে একটা আফগানিস্তান তৈরি করা যায়, কি করে বাংলাদেশকে একটা পাকিস্তান তৈরি করা যায়, তার যে শপথ, এটা হলো সেই শপথ। তাহলে এটা হলো স্বাধীনতার থেকে পরাধীনতায় যাওয়ার শপথ। মানে এটাই মানে সভ্যতায় বলা যায় সংকট, এটাই সভ্যতায় রিগ্রেশন। আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে যে স্বাধীনতা বাংলাদেশ পেয়েছিল, সেই স্বাধীনতায় সরাসরি ভারতবর্ষের অবদান ছিল। আজকে আপনারা মানুন কি না মানুন, আমাদের বহু মানুষের মৃত্যুর বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ এই স্বাধীনতা পেয়েছিল। ফলে ফিরিয়ে দিতে পারবেন আপনারা 132 জন সেই অফিসারকে যারা মৃত্যুর বিনিময়ে আপনাদের স্বাধীনতা দিয়েছিল, এবং আজকে আপনারা কথা বলছেন ফিরিয়ে দিতে পারবেন 1290 জন জওয়ানকে যারা নিজের পরিবারকে তুচ্ছ করে আপনাদের স্বাধীনতা নিশ্চিত করেছিল। সেই 1290 জনের পরিবারকে আপনি তারা প্রাণ ফিরিয়ে দিতে পারবেন? আজকে যে কথা বলছেন সেই 1290 জন মানুষের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে, পরিবারের বিনিময়ে।
ফলে মানে যে অবস্থান বাংলাদেশের বিএনপি পার্টি বা অন্যরা নিচ্ছেন সেটা কার্যত একটা মির্জাফরের অবস্থান। আপনারা সিরাজের কথা বলেন, কিন্তু আপনাদের অবস্থানটা মির্জাফরের মতন, পরিষ্কার আপনাদের ভূমিকাটা মির্জাফরের মতন আজকে ধরা পড়ছে। এবং দুটো তিনটে বিষয়ে আমি খুব পরিষ্কার বলতে চাই যে আজকে এই পরাধীনতার যেটা ইসলামিক দুনিয়ার মধ্যে ঢুকে গিয়ে মানে একটা অন্ধকার যুগের মধ্যে ঢুকে যেতে চাইছে, এই পরাধীনতাটা আজকে বাংলাদেশের বিএনপি পার্টি যেটা করছে সেটা কেবলমাত্র সংকীর্ণ ভোটের রাজনীতির দিকে তাকিয়ে। যদি ভোট হয় তাহলে ভারতবর্ষের বিরুদ্ধে জিগির তুলেই জিততে হবে। আপনারা মানে ডেভেলপমেন্টের ইস্যুতে জিততে পারবেন না, আপনারা মানে মানুষের ন্যায় বিচার দিয়ে জিততে পারবেন না। তাই আপনারা তীব্র ভারত বিরোধী অবস্থান নিয়ে আপনারা মানুষের সমর্থন, মৌলবাদী সমর্থন এর উপর ভিত্তি করে জিততে চাইছেন। এবং একই সাথে আপনাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই, যে অবস্থান আপনারা তৈরি করছেন, আগামী দিনে বাংলাদেশের মেয়েদের বাড়ির বাইরে যাওয়া বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই একাধিক বাজারে গিয়ে আপনারা যেভাবে ক্যাম্পেইন করছেন মৌলবাদীরা, আপনারা মানবতার এগেনস্টে যাচ্ছেন। আপনারা পরিষ্কার মহিলাদেরকে নির্যাতনের এরপরে করবেন, যেমন করে আফগানিস্তানের শাসকরা করছে। আগামী দিনে আপনারা ব্যবসায়ীদের উপর নির্যাতন করবেন এবং একটা কার্যত মধ্যযুগের মধ্যে, অর্থাৎ 1200-1300 সালে যেভাবে অন্ধকার যুগ তৈরি হয়েছিল, সেই ইসলামিক অন্ধকার যুগের মধ্যে আপনারা নিয়ে যেতে চাইছেন বাংলাদেশকে। আমাদের পরিষ্কার যে গণতান্ত্রিক শক্তিটা আছে, আমি মনে করি বাংলাদেশে এখনো বৃহত্তম মানুষ যারা আছেন, বিচার বুদ্ধি ভয়ে হয়তো তারা মুখ খুলতে পারছেন না, কিন্তু এই মানুষগুলোকে, অর্থাৎ গণতান্ত্রিক মানুষগুলোকে, ধর্মনিরপেক্ষ মানুষগুলোকে উৎসাহিত আমাদের করতেই হবে। এবং কারণ এটা কিন্তু আন্তর্জাতিক মানে মানবতার প্রশ্ন। এবং একই সাথে আমি বলবো, ভারত সরকারকে যেখানে সুযোগ, অর্থাৎ যেখানেই দেখা যাচ্ছে অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি দিয়ে বোঝানোর দরকার, সেখানে কিন্তু মিউ মিউ করলে চলবে না। সেখানে খুব অ্যাগ্রেসিভ, আমরা নিশ্চয়ই যুদ্ধ করব না, কিন্তু অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি দিয়ে আমরা বুঝিয়ে দিব যে ভারত থেকে ভারতীয় কূটনীতিকদের বাংলাদেশ ডেকে পাঠাচ্ছে। এই উল্টো ছবিটার বদলে আমাদের একদম কূটনীতির ক্ষেত্রে আগ্রাসী নীতি নেওয়া উচিত কিনা সে নিয়ে নিশ্চিত বিস্তারিত চর্চা হবে। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @sumon। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা নিয়ে নেব। আভাস দাশগুপ্ত লিখছেন, বলতে দ্বিধা নেই, বাংলাদেশে আইন ব্যবস্থা ও প্রশাসন দুটোই এখন স্বভাবে কট্টর মৌলবাদী। সন্দীপ চৌধুরী লিখছেন, যে দেশ সন্ন্যাসীকে জেলে আটকে রেখে জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেয় তার মনোভাব বুঝতে অসুবিধা হয় না। বিদেশ সরকার লিখছেন, রমেন রায়, রবীন্দ্র ঘোষদের মতো আইনজীবী আছেন বলে তাও একটা আশা বেঁচে আছে। নীলেশ মজুমদার লিখছেন, কেউ অকৃতজ্ঞ হতে পারেন কিন্তু ইতিহাস চাইলেই মুছে ফেলা যায় না, এটা মোহাম্মদ ইউনুসকে বুঝতে হবে। রতন বন্দ্যোপাধ্যায় লিখছেন, বাংলাদেশ ইতিহাসকে অবজ্ঞা করেছে, ইতিহাস বাংলাদেশকে ক্ষমা করবে না। দেখুন, এর আগে বহু মন্তব্য বহুজন করেছেন, কিন্তু একেবারে এই ভাষায় দলের তরফ থেকে কড়া নিন্দা ইদানিংকালে অন্তত মনে পড়ছে না। ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে দল বলছে যে এতে দলের অবস্থান বা আদর্শের প্রতিফলন ঘটেনি, এমনকি একেবারে সরাসরি সেই মন্তব্যের নিন্দা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে। ঠিক কি হয়েছে এখনো পর্যন্ত বিতর্কটা, খুব অল্প কথায় দেখাবো। हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। তৃণমূলের শীর্ষ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত পুরমন্ত্রী, কলকাতার মেয়র এহেন ফিরহাদ হাকিমের সংখ্যাগুরু সংখ্যালঘু মন্তব্য ঘিরেই এখন জোর বিতর্ক। এই পরিস্থিতিতে চরম অস্বস্তিতে পড়ে এবার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ববি হাকিমের মন্তব্যের কড়া নিন্দা করল তৃণমূল কংগ্রেস। দলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র নিন্দার পাশাপাশি এই মন্তব্য থেকে সম্পূর্ণভাবে নিজেদের আলাদা করছে। এই মন্তব্যে দলের অবস্থান কিংবা আদর্শের প্রতিফলন ঘটেনি। আমরা শান্তি, একতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি বরাবরের মতো এখনো দায়বদ্ধ। এরপর কার্যত হুঁশিয়ারি সুরে তৃণমূলের তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সামাজিক গঠন বিপদের মুখে পড়ে এমন কোন মন্তব্যের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ করা হবে। ফিরহাদ হাকিম একটা বিষয়ে তিনি বলতে চেয়েছিলেন এক কথা, কিন্তু তার বাক্য গঠন, শব্দ গঠন যেভাবে গেছে তাতে একটা বিতর্ক তৈরি হয়ে গিয়েছে এবং বিরোধীরা সেটাকে একটা কুৎসার জায়গায় নিয়ে গিয়েছে। ওই বক্তব্য, সেটা যে তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না বা তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয়,
এবং তৃণমূল কংগ্রেস সেটা কঠোরভাবে নিন্দা করে, সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বিতর্কের মুখে নিজেকে ধর্মনিরপেক্ষ বলেও দাবি করেছেন ফিরহাদ। I am an Indian and I will die as an Indian. I am a secular and I will die as a secular. কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ববি হাকিমের মন্তব্যের সুদূর প্রসারী রাজনৈতিক প্রভাবের সম্ভাবনা আঁচ করেই প্রকাশ্যে তা নিন্দা করল তৃণমূল। কিন্তু তাতে কি বিতর্ক থামবে? মমতা বন্দ্যোপাধ্যায় রচিত, তৃণমূল যাত্রাপালা নির্দেশিত এই যে ঘৃণ্য অঙ্কটা, এই বেইমানির অঙ্কটা দলের মধ্যে, এ তাদের দলের সবাই জানেন, পশ্চিমবঙ্গবাসী সবাই জানেন যে তারা অপরাধকে প্রশ্রয় দেয়, তারা বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেয়। না হলে এতদিনে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হুমায়ুন কবির জেলে থাকতেন, মন্ত্রিত্ব চলে যেত সিদ্দিকুল্লাহ চৌধুরীর, যিনি বলেছেন হাম দো হামারে দো নয়, হামারে চার চাই। তারপর এই ববি হাকিমের মন্তব্য, এই তিনজনকে কি একসঙ্গে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে? জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব। এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত, একদম ঘাড় ধাক্কা দিয়ে। এই সমস্ত জিন্নার বংশধররা আজও এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে, পালিত হচ্ছে। ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে দেওয়া উচিত, ঘাড় ধাক্কা দিয়ে। এদিন কলকাতা পুরসভার সামনে মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের অপসারণ চেয়ে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দল দে ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাহুল, আমি দুটো জায়গা থেকে তোমার কাছে আসবো। এক হচ্ছে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, তিনি ইমাম মুয়াজ্জেম নয়, তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মন্ত্রী, 10 কোটি বাঙালির মন্ত্রী। তিনি হঠাৎ এই ধরনের মন্তব্য করতে যাবেন কেন? মানে কার্যত একটা ওরা আমরা, যে আমরা 33%, ভারতে মাত্র 17%, ওরা আমরা বিভাজন। অথচ তুমি যদি ববি হাকিমের কেরিয়ার দেখো, মানে পশ্চিমবঙ্গের বিরল মুসলিম নেতাদের মধ্যে একজন, যারা কিন্তু যেখান থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে, আমরা কি দেখি, খুব মানে খারাপ ট্র্যাডিশন, না হলে ভালো হতো, কিন্তু বেসিক্যালি মুসলিম প্রধান এলাকায় মুসলিম প্রার্থী এবং হিন্দু প্রধান এলাকায় হিন্দু জনপ্রতিনিধি, এইভাবে আমরা দেখি। ঠিক সেই ট্র্যাডিশন ভেঙে বছরের পর বছর হিন্দু প্রধান এলাকা থেকে জিতেছেন, তার মানে হিন্দু মুসলমান নির্বিশেষে ববি হাকিমকে ভোট দিয়েছে। নয়তো তিনি এত বছর ধরে জিততে পারতেন না, কাউন্সিলর হিসেবে জিততে পারতেন না, বিধায়ক হিসেবে জিততে পারতেন না। তাহলে এই রকম একজন হেভিওয়েট মন্ত্রীর আমরা ওরা এইভাবে সংখ্যাগুরু বিভাজন করবেন কেন? তারপরে তো মন্তব্যের মেরিট। দেখো, আমি আশা করবো আমার মাঝখানে কেউ বলবেন না, পরে যে যার মতো বলুক, বক্তব্য রাখো। প্রথম কথা, দলের মতো তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে। হ্যাঁ, খুব কড়া অবস্থান, কঠোর পদক্ষেপের একটা ইঙ্গিত আছে লাইনটা দেখলে। প্রথম কথা, ববিদাকে আমি নিজে পার্সোনালি যতটুকু চিনি বা ফিরহাদ হাকিমকে তার মানুষের যতটুকু আমি জানি, একটা বড় পুজো আমরা সবাই জানি যে কলকাতার মধ্যে একটা বড় পুজো তার প্রধান পৃষ্ঠপোষক করি। আরে বহুদিন ধরে না, শুধু পুজো নয়, পারিবারিকভাবে এবং সমাজ জীবনে তার কোনো মানে তিনি একেবারে সব ধর্মের মানুষের সমানভাবে তিনি। দুটো কথা হতে পারে, একটা হতে পারে ববিদা এর আগেও তুমি দেখেছো না, কিন্তু তাহলে কেন? সেই জন্যই তো প্রশ্নটা আরো বড়। আমি বলছি, ববিদা মেয়র থাকাকালীন, মাননীয় মেয়র থাকাকালীন দুটো ভয়ঙ্কর ঘটনা এখানে ঘটেছে। একটা করোনা হয়েছে, একটা আমফান ঘটেছে, দুটোই ববিদা মেয়র থাকাকালীন। সেই সময় দাঁড়িয়ে তো কোথাও দাঁড়িয়ে যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বা ববিদার যে আপ্রাণ ঝাঁপিয়ে পড়া প্রত্যেক জায়গায়, মেয়র পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ধর্ম দেখলে তো মানে আর কিছু বাকি থাকে না। কেন দাঁড়িয়ে কোথাও সেটা ববিদার মাথায় কোনোদিনই ছিল না, বা উনি সেটাই তো হওয়ার কথা, বা কতটা অসাম্প্রদায়িক আমি খুব ভালো করে জানি, বা অনেকেই যারা জানেন ওর কাছ থেকে তারা বলতে পারেন। না, আমি তো আবার বলছি, সামাজিকভাবে এবং পারিবারিকভাবে দু ক্ষেত্রেই আমি এন্ডোর্স করছি। কিন্তু তাকে এটা বলতে হচ্ছে কেন? লক্ষ্য করবে, এইটাই প্রথম নয়, এর আগে আরেকটা ক্ষেত্রে তিনি পরিষ্কার বললেন যে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি। জুলাই মাসে যে প্রোগ্রামটায় মাননীয় ফিরহাদ হাকিম গেছেন, ওটা সংখ্যালঘু কোনো সম্প্রদায় কোনো কার্যক্রম ছিল যতটা আমার ধারণা। এবং ওখানে দাঁড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায় গিয়ে পিছিয়ে পড়া, যাদের 34টা বছর ধরে দাঁড়িয়ে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে শুধুমাত্র ভোট বাক্স বা ভোট ব্যাংক হিসেবে ইউজ করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে উনি এটাও বলতে পারেন যে তো আপনারা এগিয়ে আসুন, এই মেজরিটির সাথে আপনি কম্প্যাক্ট করুন, বা মেজরিটির সাথে আপনি একদম সমান তারে কাঁধে কাঁধ লাগিয়ে ধরুন, যাতে আমাদের সংখ্যালঘু না বলা হয়। কেন সংখ্যালঘু যাতে না বলা হয়, সংখ্যালঘু না দাগিয়ে দেওয়া হয়, সমস্যা কোথায় জানো? কোথায় সুমন? যখন দাঁড়িয়ে সাধ্বী প্রজ্ঞা, আমার একটা মারাত্মক কথা আছে,
ববি হাকিম নিয়ে আলোচনা হচ্ছে। মহাত্মা গান্ধীর হত্যাকারীকে ভারতরত্ন দিতে বলে, তখন ওখানে কেন যাবে? কেন ববিদার এত কথা উঠছে? কারণ ববিদার নিজে সংখ্যা। আচ্ছা হয়েছে, এখন কিছু বলিনি, এবার আমায় বলতে বলেছে। থ্যাংক ইউ, এতক্ষণ শুনেছি। বিজেপি চারটে পয়েন্ট খুব ইম্পর্টেন্টলি তাড়াতাড়ি বলে শেষ করে দেবো। প্রথম কথা হচ্ছে, ববিদার এই কমেন্টে প্রথম এস্টাবলিশড হলো যে তৃণমূল কংগ্রেস সরাসরি, তৃণমূল কংগ্রেস শুধু না, সরকারও সাম্প্রদায়িক এবং তারা সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে রাজনীতিও করে এবং সরকারও চালাচ্ছে। এটা আমার সরাসরি অভিযোগ। তাহলে দল নিন্দা করতো না, এই নিন্দাটার বিষয় ঢুকছি। আগে ববিদাতে কি কি এস্টাবলিশড হয়েছে বলে নি, চারটে পয়েন্ট। দুই, দল যে নিন্দা করেছে তাতে একটা খুব ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ দল ব্যবহার করেছে, যে ভারসাম্য বদলের কোনো ইন্ডিকেশনকে আমরা সমর্থন করি না এবং গুরুত্ব দিই না। এটা খুব দায়িত্ব সহকারে তৃণমূল কংগ্রেস বলেছে, কারণ ভয় এবং আতঙ্ক কোথায় সেটা তারা বুঝতে পেরেছেন। দেখুন সুমনদা, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি লাস্ট যে পয়েন্টটা প্রশ্ন করেছিলেন রাহুলদা এড়িয়ে গেছেন, সেটার পর থেকে আপনি দেখবেন ববি হাকিম আপ্রাণ চেষ্টা করছেন তার মুসলিম কোটা, এই কোটাটাকে এস্টাবলিশ করার। কারণ দলের মধ্যে কে বড় মুসলিম মুখ, এটা নিয়ে তাকে কম্পিট করতে হচ্ছে হুমায়ুন কবিরের সাথে, তাকে কম্পিট করতে হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে, তার উপরে লড়াই করতে হচ্ছে। তিনবার ওনার টিকিট কাটার চেষ্টা হয়েছে, ফলে উনি ওই উৎসাহে নিয়ে করছেন, শুধু এটুকু কারণ নয়। এবার যেটা আসল কারণ সেটা হচ্ছে, আমি আপনাকে খুব খোলামেলা নির্দিষ্ট করে অভিযোগ করছি যে বাংলাদেশের ঘটনার পর বা পশ্চিম বাংলার হিন্দু যারা মানুষ তারা রীতিমতো আতঙ্কিত হয়েছেন এবং ট্রেন্ড যেদিকে যাচ্ছে তারা প্রত্যেকেই আতঙ্কিত যে যে কোনো দিন এখানে বাংলাদেশের মতো না পরিস্থিতি তৈরি হয়ে যায়, এবং সেটা তৈরি হয়ে গেলে উনি যে ক্ষমতায় আসবেন এবং এভাবে যে আসা সম্ভব এটা থেকে উনি শিখেছেন, শেখবার পরে এটা এস্টাবলিশ করেছেন এবং এই যে ভিত্তি শেষ করবো, আপনি ছেড়ে দিন। বিজেপি বলছে যারা হিন্দুদের নামে ধর্মের নামে দেশকে ভাগ করে, ও দাদা এতক্ষণ চুপ ছিলাম, লাস্ট লাইনটা বলি, দেশকে ভাগ করে ভিত্তি শুনুন না, ভিত্তি যারা জাতির নামে দেশকে ভাগ করে, আরে কারা বলছে? আসলে অসুবিধা কোথায় জানেন, এতক্ষণ আপনার শো চলছে, ইস্যু নিয়ে আপনি আলোচনা করছেন, ববি হাকিমকে সাসপেন্ড করেছে, ওনার এগেইনস্টে সোকজ লেটার ইস্যু হয়েছে, বিজেপি ওনার এগেইনস্টে ব্যবস্থা হয়েছে, বিজেপি সাবজেক্ট চেষ্টা করলো, প্রমাণ করলো যে মুসলিম ভোট আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হতে পারে, ববি যেভাবে বাড়ছে আগামী দিনে হয়তো বাংলার মুখ্যমন্ত্রী। আর 30 সেকেন্ড দিলে শঙ্কু এটাকে ওটিটি স্ক্রিপ্টে নিয়ে চলে যাবে, আমি ওদিকে যেতে চাই না। আমি সরাসরি আবার ফ্যাক্টে ফিরবো, সেটা হচ্ছে দলের নিন্দা। এক হচ্ছে দলের নিন্দা, দুই হচ্ছে দলের ভেতর থেকে একের পর এক সমালোচনা। কারা করছেন? হুমায়ুন কবির। কোন হুমায়ুন কবির গুলিয়ে ফেলবেন না, তার কারণ গুলিয়ে ফেললেও কোনো অসুবিধা নেই, কারণ দুই হুমায়ুন কবিরই কড়া ভাষায় নিন্দা করেছেন, পাশাপাশি মদন মিত্র। কে কি বলেছেন ঠিক এই বক্তব্য নিয়ে দলের ভেতর থেকে, বাইরের বিরোধীরা বলবেন এটা তো প্রত্যাশিত, কিন্তু দলের ভেতর থেকে বিবৃতি, কড়া বিবৃতি, এটা ছাড়া কে কি বললেন দেখাবো, তারপর আবার আলোচনায় আসবো। ববি জায়গায় আমি হলে সঙ্গে সঙ্গে বলতাম যে আই এম সরি, সিচুয়েশন ডিমান্ডস ইট। সংখ্যালঘু মন্তব্যে ঘরে বাইরে অস্বস্তির মুখে ফিরহাদ হাকিম। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে তার মন্তব্যের থেকে দূরত্ব তৈরি করেছে, নিন্দা করেছে। এরই মধ্যে দলের অন্দর থেকেও ভেসে আসছে সমালোচনার সুর। हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। এই মন্তব্যটা আমি খুব ব্যক্তিগতভাবে হার্ট হয়েছি, মানে একটা খুব ভয়ঙ্কর একটা এই অ্যাটম বোমার মতো একটা শব্দ লুকিয়ে আছে। আমার মনে হয় যে ববি হয়তো ইচ্ছে করে বলেনি, কথাটা বেরিয়ে গেছে। এখন ববি যদি নিজের স্টেটমেন্টটা নিজে একটু গরু যেমন জাবর কাটে সেই রকমভাবে জাবর কাটার মতো চিবিয়ে নেয়, তাহলে আমার মনে হয় সব দিক দিয়ে ভালো হবে। ও তো নিজেই বলছে বলতে চাইনি, তো বলতে যখন চাইনি বা বলেনি তখন উইথড্র করতে কি অসুবিধা আছে? আমি যেন কখনো না ভাবি যে আমি মন্ত্রী নই, আমি যা ইচ্ছে তাই, না না না, একদমই না। আমি মন্ত্রী না হলেও আমি এমএলএ, আমার সমাজে দায়িত্ব আছে।
ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন পশ্চিম মেদিনীপুরের দেবরা তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির এবং তার নেমসেক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও। জনাব ফিরহাদ হাকিম সাহেবকে আরেকটু কোরআন হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে, কোন সম্প্রদায়ের মানুষকে বেশি এখানে মানে হায়াত দরাজ করবে বা বেশি দিন বাঁচিয়ে রাখবে, কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি উঠিয়ে নেবেন, এটা সম্পূর্ণ মহান উপরওয়ালার দয়া। যিনি বলেছেন তিনাকে ভেবে চিনতে এইসব কথা বলার। একটা মুসলমানদের সোশিও ইকোনমিক কন্ডিশন খারাপ, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। পশ্চিমবাংলাতে তো বেশ খারাপ সোশিও ইকোনমিক কন্ডিশন। সেই অবস্থায় আমার যে একটা ফ্যামিলিতে একটা ফ্যামিলিকে যদি আমি একটা ইউনিট ধরি, সিঙ্গেল ইউনিট, তো সেই সিঙ্গেল ইউনিটের মধ্যে যা রিসোর্স আছে সেই 2টো বাচ্চাকে আমি ভালো করে পালন করার ক্ষমতা থাকে আমার, 5টা বাচ্চাকে নিশ্চয়ই থাকবে না। তাহলে 5টা বাচ্চার কথা ভাববো কেন? সব মিলিয়ে চরম অস্বস্তির মুখে ফিরহাদ হাকিম। কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জয়ন্ত, আমি আরেকটা দিক থেকে তোমার কাছে আসবো, সেটা হচ্ছে আজকের আবহে যেখানে সীমান্তের ওপারে এই ধরনের প্রভোকেশন প্রতি মুহূর্তে আছে, সেখানে একজন প্রবীণ অভিজ্ঞ মন্ত্রী, যিনি শুধু পুরনো নেতা নন, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের একজন সদস্য, তিনি মানে এই রকম হিন্দু মুসলমান ওরা হামলা করলে, এটা মানে আমি বলছি যে শঙ্কুদের তো ফুলমিষ্টি পাঠানোর কথা, মানে আমি বলছি মেরুকরণের কাজটা অনেক সহজ হবে, কেন এই ট্র্যাপে তিনি পা দেবেন? আমি প্রথম লাইনটা মজা করে বলবো যে আমার ধারণা উনি বুঝতে পারেননি যে একটা ভিডিও হচ্ছে এবং ভিডিওটা লিক হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে একজন মানুষ যখন প্রথমে ভুল করেন তখন তাকে ক্ষমা করা যায়, কিন্তু মনে রাখতে হবে এ ধরনের কথা তিনি আগেও বলেছেন, এর আগেও বলেছেন, আবারও বললেন, তার মানে তিনি ইচ্ছে করে বলছেন। তৃতীয় কথা হলো, যখন কলকাতার মেয়র এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি, বিশেষ করে মনে করে ভেবে দেখো, বাংলাদেশে তোমার নিউজে রোজ আসছে যে বাচ্চা বাচ্চা ছেলেরা, ছাত্র সংগঠনের নেতারা, তারা উত্তেজনাকর কথা বলছে, হিন্দুদের মারো, হিন্দুদের তাড়াও। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা, উনি অন্যায় করেছেন, উনি ইল্লিগাল করেছেন, মানে বেআইনি একটা কাজ করলেন। আমি মনে করি এই মুহূর্তে হয় নিজে থেকে ওনার পদত্যাগ করা উচিত, কারণ মনে রাখতে হবে মেয়র কিন্তু উনি হিন্দুদেরও মেয়র, মুসলিমদেরও মেয়র, কিন্তু উনি মুসলিমদের সম্পর্কে ঘুষি পাকিয়ে কথা বললেন, তার মানে তিনি একটা দলকে উত্তেজিত করতে চাইছেন বা প্রভোগ করতে চাইছেন। হয় ওনার নিজে পদত্যাগ করা উচিত, না হয় ওনাকে সরিয়ে দেওয়া উচিত, মেয়র পদে থাকার যোগ্য উনি নন। কিন্তু আমি সমিতদার কাছে যাবো, একটা অদ্ভুত জিনিস শুনলাম হুমায়ুন কবির, মানে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির বললেন যে মুসলমান নাগরিকদের আর্থসামাজিক, আমাদের সেই আর্থসামাজিক অবস্থা খুব খারাপ। আমি বলছি যে এইটাই তো আমরা বছরের পর বছর বাম আমলে শুনে এলাম, এবং 2006 সালে সাচার কমিটির রিপোর্ট যখন প্রকাশিত হলো, তৃণমূলের বামফ্রন্টের বিরুদ্ধে সবথেকে বড় ইস্যু ছিল এইটা। সাচার কমিটির রিপোর্ট দেখিয়ে তৃণমূল বলতো যে এই মুসলমানদের অবস্থা খারাপ, বামফ্রন্ট সরকার 34 বছরে বা তার আগের 30 বছরে কিচ্ছু করেনি। আমি বলছি আজকেও এই হুমায়ুন কবিরকে, মানে প্রাক্তন আইপিএসকে বলতে হচ্ছে যে মুসলমানদের আর্থ সামাজিক অবস্থা খারাপ এ রাজ্যে। আমি বলছি এটাও তো একটা অদ্ভুত না? তার মানে পুরো মানে সবাই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সংখ্যালঘুদের হয় না। আমার এই আইপিএস অফিসারকে আমার আন্তরিক ধন্যবাদ, এবং ওনার যে শিক্ষা দীক্ষাটা আছে সেটা অনেকটাই প্রমাণিত হলো, এবং উনি এটা স্বীকার করছেন যে ওই 1000 টাকা ওই ভাতা দেওয়া, মানে লক্ষ্মীর ভাণ্ডার, এটা যে দারিদ্রতা দূরীকরণ হয় না, এটা উনি তার স্বীকৃতি দিলেন। সুতরাং এইখানে মুসলিম সমাজের যারা শিক্ষিত মানুষ, তারা প্রত্যেকে জানেন যে এইখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, মুসলিম, নট অনলি মুসলিম, হিন্দুদেরও, যারা একটু পড়াশুনো করেন, যারা একটু খোঁজ খবর রাখেন, যারা খবরের কাগজ পড়েন, যে কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো এখানে জবের কোনো রকম সুবিধে নেই, এবং যেখানে তোলাবাজিটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, সিন্ডিকেট একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে, এবং সবচেয়ে বড় কথা কি মারাত্মক, যেটা আমাদের ববি হাকিম বললেন, উনি কি ভারত সরকারের নির্দেশ মেনে বলেছেন যে ভারত সরকার কি চাইছে যে প্রতিটা ফ্যামিলিতে 5টা করে বাচ্চা হোক? উনি বলাটা মানে এটা দেশের বিরুদ্ধে একটা কথা বলা, এটা কখনো হতে পারে না। যেভাবে একটা সময় জনসংখ্যাকে রোধ করার চেষ্টা হয়েছিল ভারতবর্ষে, এবং সেটাকে এখনও অনেকটাই রেস্ট্রিক্ট করা হয়, সেখানে কোনো মন্ত্রী যদি এটাকে ইনস্টিগেট করে, বিশেষ করে এই সময় যেখানে পার্শ্ববর্তী দেশে যেখানে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, এটা দেশদ্রোহিতা ছাড়া কিছু নয়।
এই যে মেজরিটির কথা বলেছেন সেটা কোন অর্থে বলেছেন এটা ববিদাই বলতে পারেন প্রথম কথা। মানে কোন অর্থে? একবার বলা উচিত। দ্বিতীয় কথা, কোন অর্থে? বাড়াবেন কি করে? বারবার বলছি পিছিয়ে পড়া জাত বা কোথাও দাঁড়িয়ে উনি বলেছেন কম্পিট করার কথা। না বাড়াবেন কি করে? সংখ্যাটা বাড়াবেন কি করে? সংখ্যালঘুরা যেন পিছিয়ে না থাকে সেটা অন্য প্রশ্ন। পদত্যাগ করার কথা বললো। শুনুন যোগী আদিত্যনাথ কি করেছে? কেন ঠিকই আছে? ববি হাকিম বিরোধী তৃণমূলের যে গোষ্ঠী তারাই হচ্ছে ববি হাকিমের বিরোধী। একদম 100% রাজনীতির কথা আসবো, কিন্তু তার আগে দেখাবো, আবার বলছি, এই অকারণ অপ্রয়োজনীয়, বিশেষ করে আজকের আবহে দাঁড়িয়ে এই বিপজ্জনক বিতর্কের কি কোনো প্রয়োজন ছিল? এর আগে জুলাই মাসে বললেন, সেদিনও এই ধরনের বিতর্কের ঝড় উঠেছিল। দেখুন, দলীয় এবং বিধানসভা স্তরে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য ফিরহাদ হাকিম এবার সংখ্যালঘু মন্তব্যের জন্য তিনিই তৃণমূলেরই সমালোচনার মুখে। দল প্রকাশ্যে বিবৃতি দিয়ে তীব্র নিন্দা করেছে। তবে এই ধরনের মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমের বিতর্কে জড়ানো এই প্রথম নয়। জুলাই মাসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে ফিরহাদ হাকিমকে এই মন্তব্য করতে শোনা যায়। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদের মধ্যে ছড়াতে হবে। শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন, হাজার হাজার মানুষ বসে আছে, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দাবাতে পারবে না। ফিরহাদ হাকিমকে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু অধিকারীর মুখে বিভিন্ন সময় শোনা গেছে মিনি পাকিস্তান শব্দবন্ধ। কলকাতাকে মিনি পাকিস্তান বলা মন্ত্রীকে এনে শুভেন্দু ঘরের ছেলে, আমাকে লোক ছোট বয়স থেকে চেনে, সেই শুভেন্দুকে বিশ্বাসঘাতক বললে তো লোক রাস্তায় বেরোবে। যদিও ফিরহাদ হাকিম দাবি করেন তিনি একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে একটি মন্তব্য করেছিলেন, কিন্তু ওই সংবাদপত্র তার মন্তব্য বিকৃত করে। তবে এবার ফের একবার নিজের মন্তব্যের জন্য বিতর্কে জড়ালেন ফিরহাদ হাকিম। আগেকার মতন তো ব্যাপার নেই কি, আগেকার প্রিন্ট মিডিয়া ছিল, কি বললাম পরের দিন বললাম, এটা আমি বলিনি। আর এটা তো একদম ডাইরেক্ট সবাই দেখছে বা সবাই শুনছে। উনি বলেছিলেন কি আমি দাওয়াতে ইসলাম দেখছি, এই যারা ইসলাম ধর্মে জন্মায়নি তারা ভাগা। আমি তো বুঝতেই পারছি না, উনি ভারতবর্ষের সংবিধানকে শপথ নিয়েছেন, মমতা ব্যানার্জি বড় বড় সংবিধানের কথা বলেন, কিন্তু ইনাকে দেখতে পাচ্ছেন না বা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখতে পাচ্ছেন না, যারা বাঙালি হিন্দুদেরকে নিধন করছে তাদের সেই ইউনুসকে উনি সমর্থন করছে। বিতর্কের মুখে সোমবার ঘনিষ্ঠ মহলে ফিরহাদ হাকিম জানিয়েছেন তিনি আবুল কালাম আজাদের আদর্শে বিশ্বাসী, কিন্তু বিজেপি তাকে জিন্নার আদর্শে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কোনো ফচকে বা কোনো অল্প বয়সী কে কি পোস্ট করেছে তা নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সঙ্গে রয়েছি তৃণমূলের জন্মলগ্ন থেকে। 21শে জুলাইয়ে গুলি খেতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, ধানতলা বানতলাতেও ছিলাম। এত সহজে আমার সঙ্গে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করানো যাবে না। আমার সংখ্যালঘুদের শিক্ষার বক্তব্য নিয়ে ভুল বিকৃত ব্যাখ্যা করা হচ্ছে। এত সহজে আমি বিজেপির জুতোয় পা গলাবো না। আর তৃণমূলেও যারা আছেন তাদের বলবো বিজেপির জুতোয় পা না গলাতে। অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথের কাছে সম্পূর্ণ একটা অন্য ব্যাখ্যা নিয়ে আসবো, যে আমি ধরে নিচ্ছি যে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে সাম্প্রদায়িকতায় ববি হাকিম বিশ্বাস করে না, তার জীবনচর্যা সেইভাবে চলে না। এইখান থেকে তাহলে কেন ববি হাকিম পরপর এই কথা বলছেন? আমি যদি এই ব্যাখ্যা দিই বিশ্বনাথ দা, যে আসলে এই রাজ্যের 1 নম্বর মুসলিম নেতা হতে চাইছেন ববি হাকিম। পরপর আপনি এই ধরনের, এর আগের গত 10 বছর আগে ববি হাকিম এই ধরনের সমাবেশে কি যেতেন? উত্তরটা খুব স্পষ্ট, যেতেন না। তাহলে এখন কেন যাচ্ছেন? আমি যদি বলি যে সিদ্দিকুল্লাহ নন, হুমায়ুন কবির নন, মুসলিমদের তৃণমূলে অপরিহার্য মুসলিম নেতা এবং এ রাজ্যের 1 নম্বর মুসলিম নেতা হতে চাইছেন ববি হাকিম, সেই জন্য এই ধরনের মন্তব্য করছেন এবং এই ধরনের জনগোষ্ঠী এই ধরনের সভাগুলোকে বেছে নিচ্ছেন। এটা একটা ব্যাখ্যা হতে পারে? না দেখুন, ববি হাকিম ধারাবাহিকভাবে মানে মুসলিম নেতা হওয়ার জন্য বক্তব্য রাখছেন এবং অত্যন্ত সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন। আবার একই সাথে সিদ্দিকুল্লাহর বক্তব্য যদি দেখেন, সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন। ফলে এটা ববি হাকিম এর সাথে সিদ্দিকুল্লাহর লড়াই, মুসলিম সমাজকে কে দখল করবে। সিদ্দিকুল্লাহ গোড়া থেকে রাখেন, ববি হাকিম আগে রাখছেন না, এখন রাখছেন। ফলে ববি হাকিম ভাবছে যে পশ্চিমবাংলায় 3.5 কোটি মুসলিম আছে, ফলে 3.5 কোটি মুসলিম মানুষের যদি হৃদয়ে সম্রাট হতে পারি আমি, তাহলে পশ্চিমবাংলার রাজনীতির নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে। ফলে ববি হাকিম এবং সিদ্দিকুল্লাহর যে মুসলিম সমাজ দখলের যে লড়াই,
সেই লড়াইয়ে কে কত চড়া সুরে বলতে পারেন তারই প্রতিযোগিতা লাস্ট কয়েক মাস ধরে চলছে, কয়েক বছর ধরে চলছে, এবং ববি হাকিমের সাম্প্রতিক বক্তব্য তার সেই প্রেক্ষাপটে এই লড়াইয়ে কিন্তু লাভটা তৃণমূল কংগ্রেসের হয়। ইমিডিয়েটলি আপনি আমায় প্রশ্ন করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কার্যত বলা যে একটা সাম্প্রদায়িক চেহারা নিচ্ছে, ববি হাকিম, সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে সাম্প্রদায়িক মানুষদের দ্বারা মন্ত্রিসভা পরিচালিত হচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল হঠাৎ করে ওই স্টেটমেন্টটা দিলে কেন? মানে আজকে ববি হাকিমের বিরুদ্ধে যে কথাগুলো বলছেন দলের তরফ থেকে সেন্সার করা হচ্ছে, তার কারণটা হলো তৃণমূলের কংগ্রেসের মধ্যেও কিন্তু মানে কার্যত বলা যায় যে হিন্দু মুসলমানের বিভাজন আমি দেখতে পাচ্ছি। মানে এই যে ববি হাকিম বলছেন তার এগেনস্টে কিন্তু বিরাট সংখ্যক তৃণমূলের অন্দরমহলে হিন্দু নেতারাও কিন্তু প্রতিবাদ করছেন। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু আত্মা জেগে উঠেছে এবং হয়তো ববি হাকিমকে সেন্সার তিনি করলেন। মানে আজকে আপনি মানে ভোটের রাজনীতির জন্য মুসলিম নেতাদেরকে দিয়ে নানা কথা বলাচ্ছেন, কিন্তু অ্যাট দি সেম টাইম তারা কোনো সময় এতটাই বেড়ে কথা বলছেন যে শেষ পর্যন্ত আপনাকে ঢাকতে গিয়ে সেন্সার করতে হচ্ছে। একদম পরিষ্কার এটা তো উল্টোটাও হতে পারে, আমি শ্যামও রাখলাম কুলও রাখলাম, সেটা তো আপনার স্টুডিওতে আমি একাধিক দিন বলেছি। আমি জগন্নাথ মন্দিরও করবো পুরী মানে দীঘাতে, আবার যখন হুমায়ুন কবির বলবে আমি বাবরি মসজিদ করব সেটাকে আমি সেন্সার করব না। মানে মুর্শিদাবাদে বাবরি মসজিদ হতে পারে, ফলে আমার হিন্দু মুসলিম যেখানে যে তাস খেলে, যে আইডেন্টিটি খেলে সেটা, কিন্তু আমি এখানে আমার মানে চিন্তার যেটা কারণ, দেখুন বিজেপি একটা হিন্দুত্ববাদী রাজনৈতিক দল, তারা ঘোষিতভাবে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা যদি এই ধরনের সাম্প্রদায়িক বক্তব্য রাখেন তাহলে কিন্তু পশ্চিমবাংলার যে সাম্প্রদায়িক উত্তেজনা এবং সেটা যে আরও বেশি বাড়বে এবং বাংলাদেশের আবহে দক্ষিণ এশিয়ার শান্তিটাই বিঘ্নিত হবে ববি হাকিমের বক্তব্যে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। মানে একটা মেয়র পদে বসে একজন মন্ত্রিসভার সদস্য হয়ে তিনি যে মন্তব্যগুলো দিনের পর দিন করছেন তাতে সাম্প্রদায়িকতা কিন্তু উস্কে দেওয়া হচ্ছে, অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে দলের যদি এই ধরনের অনাস্থা সত্যি থাকে তাহলে ববি হাকিমের উচিত দলের অনাস্থাকে মেনে নিয়ে পদত্যাগ করা। আমি তো মনে করি দল আজকে যে বিবৃতি দিয়েছে তারপরে উনার মেয়র পদে থাকা উচিত না, মন্ত্রিসভায় থাকা উচিত না। তার কারণটা হলো দল তার প্রতি অনাস্থা প্রকাশ করছে এবং দলের এই অনাস্থা প্রকাশের পরে কারো ওই পদে থাকা উচিত নয়, পরিষ্কার বলা উচিত। আমার মনে হয় না ঠিক হচ্ছে কথাটা। দলের কথা ঘোষিত হয়ে বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত নীতি। সেখানে দাঁড়িয়ে যদি কেউ কোনো কথা দলের পছন্দ নয় দল ছাড়া বলতে পারে, তার মানে সেই ব্যক্তির প্রতি অনাস্থা তা নয়। আজকে দাঁড়িয়ে ববিদা মানে মাননীয় ফিরহাদ হাকিম যেমন আজকে দাঁড়িয়ে কোনো কথা দলে ভালো না লাগতে পারে, তার ক্রেডেনশিয়াল তুমি যেন প্রথম দিকে বললে, প্রথম দিকে যদি দেখা যায় তাহলে ফিরহাদ হাকিমকে পরপর সেটা না দেখে বিশ্বনাথ কথা বলছেন, বিশ্বনাথ সেটা বিচার করছেন না। আজকে দাঁড়িয়ে আজকে অনুরাগ ঠাকুর কংগ্রেসের ববি হাকিমের এই সাম্প্রদায়িক বক্তব্য নিয়ে যে সরাসরি রিঅ্যাকশন এসেছে, সেই রিঅ্যাকশনটা দলের মাননীয় সাধারণ সম্পাদকের লেভেল থেকে এসেছে। এইটা মন্ত্রিসভা থেকে আসেনি, এটা মুখ্যমন্ত্রী থেকে আসেনি। আচ্ছা শঙ্কু, এটা হতে পারে যে এই নিন্দা প্রস্তাবের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিন্দা প্রস্তাব, মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে মানেন না? আলাদা থাকলে তো রাজ্য সরকারের মন্ত্রিসভায় নিয়েছেন ব্যবস্থা নিতে। মন্ত্রী শঙ্কু আজকে ঠিক করেছে। হ্যাঁ, আরেকটা লাইন, এবং ববি হাকিম ঠিক এ কারণেই ওই অতি উগ্র কমেন্টগুলো করছেন, কারণ এর আগে ওনাকে মেয়র থেকে সরানোর চেষ্টা হয়েছিল। বলে এক নম্বর মুসলিম মুখপাত্র রাহুল একটা প্রশ্ন, ববি হাকিম সম্পর্কে ববি হাকিম যা বলেছেন তার এগেনস্টে তৃণমূল কংগ্রেস স্টেটমেন্ট দিয়েছে একটা, খুব ভালো কথা, এবং আমরা সব ভুলে গেলাম তৃণমূল দারুণ দল, এর ববি হাকিম একদম নিরপরাধ হয়ে গেলেন যে ওনার নিজের কথা। যখন এই ভদ্রলোক এই হুমায়ুন কবির যখন বলেছিল ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো 70-30, তখন দল কি কোথায় নিন্দা করেছে, আমি আরেকটু প্রশ্নটা এগিয়ে নিয়ে যাই। সেই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছিলেন কে? মিঠুন চক্রবর্তী। এই অনুষ্ঠানে সেই প্রতিক্রিয়া, তার বক্তব্যের নিন্দা করেছি, তার বিরুদ্ধে এফআইআর হয়ে মামলা রুজু হয়ে গেল। যিনি অরিজিনালি বললেন হুমায়ুন কবির, তার বিরুদ্ধে নিন্দা কোথায়? আমি বলছি এই রকম ববি হাকিম তো তুমি নিশ্চয়ই মানবে হুমায়ুন কবিরের থেকে বড় নেতা, তার বিরুদ্ধে যদি নিন্দা
নিন্দা করা যায়, হুমায়ুন কবিরের নিয়ে নিন্দা দল কোথায় করে? হুমায়ুন কবির বা কেউ যারা দাঁড়িয়ে যারা মনে করে আমরা আমাদের বক্তব্যের কোনো দাম আছে বা ওয়েট আছে, দল সেটা মনেই করে না যে এদের কোনো গুরুত্ব আছে। একজন বিধায়ক, একজন যিনি আইন তৈরি করেন, তিনি আইনকে হাতে নিয়ে কথা বলতে পারেন। আমি বলছি প্রায় শঙ্কু একটা ওটিটি স্ক্রিপ্ট দিচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই নিন্দা প্রস্তাবের উদ্যোগ নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নয়। আমি জানি না এর তথ্যসূত্র কি, আমি এর কোনো তথ্যসূত্র বলতে পারবো না, শঙ্কুই বলতে পারবে। কিন্তু আমার প্রশ্নটা উইথ আ ভেরি সিরিয়াস নোট, আবার বলছি, কোথাও কি ববি হাকিম নিজেকে 1 নম্বর তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে? যেটা করার সুফলটা হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে কখনো যদি ক্ষমতার বদল হয় বা অন্য গোষ্ঠী ক্ষমতায় আছে তৃণমূলের, তাতে অপরিহার্য মুসলিম নেতাকে ভোট ব্যাংকের কারণে কেউ স্পর্শ করতে পারবে না। কোথাও সেই কনস্টিটুয়েন্সিটা বার্গেনিং পাওয়ার বাড়ানোর কাজে লাগানোর দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কেন আমি যদি রাহুলের কথা ঠিক ধরি, তাহলে তো পারিবারিকভাবে, জীবনচর্চাগতভাবে, ব্যাকগ্রাউন্ডভাবে, ব্যক্তিগতভাবে ববি হাকিম এটা বিশ্বাস করেন না, তাহলে বলছেন কেন? এর তো রাজনৈতিক ব্যাখ্যাই শুধু হয় না। দেখুন, যেভাবে খেললে গোলটা দেওয়া যাবে, ববি হাকিম সেভাবেই খেলতে চাইছে। উনি যদি একজন সেকুলার নেতা হিসেবে উঠতে চান, বেশ শুধু যাবার জায়গা নেই, কিন্তু উনি যদি ইসলামিক নেতা হিসেবে খেলতে চান, তাহলে কিন্তু অনেকটু তো যাবার স্কোপটা রয়ে গেছে। উঠেছেন সেকুলার নেতা হিসেবে এত দূর, মানে উঠেছেন, কিন্তু আর মনে করছে আর উঠা যাবে না, এবারে আমাকে ধর্মের পথটা ধরতে হবে। তবে সুমন, আমি যেটা কাজটা বলতে চাই, যে উনি যে সংখ্যার কথা বলছেন ইসলামের মধ্যে, আমি অনেক কাল আগে একটা কাজ করেছিলাম ইসলাম অ্যান্ড ফার্টিলিটি, মাল্টি কান্ট্রি প্রজেক্ট নিয়ে কাজ করেছি, অনেক দেশগুলোতে গিয়েছিলাম, এখানে অনেক ইসলামিক ধর্মগুরু দেশে বিদেশে কথা বলেছে, তারা পরিষ্কার বলেছে ইসলাম কখনো বলে না যে সংখ্যায় বাড়তে হবে, ইসলাম বলে শান্তি, পরিবার শান্তি থাকলে আল্লাহ খুশি হন, এটা ইসলামে বলা আছে। তাই যারা এই সংখ্যা বাড়ার কথা বলেন, তারা জেনে শুনে রাজনীতি করেন না। শুধু ইসলাম কেন বলছেন, আমাদের হিন্দুত্ববাদী নেতারাও প্রায় একই কথা বললেন। এবং সব থেকে দুর্ভাগ্যে লক্ষ্য করুন, কারুর মেয়েরা কি চাইছে কেউ মনে করছেন না, বলছেন 4টে বাচ্চা করতে হবে। মানে আলটিমেটলি আজকে 2024-এ দাঁড়িয়েও মহিলাদের আমরা সন্তান উৎপাদনের মেশিন হিসেবে ধরছি। না হিন্দু না মুসলমান, কোনো ধর্মগুরু কিন্তু একবারও মেয়েদের ইনক্লুড করছেন না। মানে আমি বলছি ওনারা ফতোয়া দেবেন এবং সন্তান উৎপাদন হবে। ট্র্যাজেডি আজকে সবাই মনে নিয়েছে যে পপুলেশন কমলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা পাই, যত যেটা কথা কিছুটা হুমায়ুন কবির IPS বলার চেষ্টা করলেন, যত বাচ্চা কম হবে আমাদের প্রতি বাচ্চার পেছনে আমাদের মানে মেনটেনেন্স করতে পারবো, যত্ন দিতে পারবো, সেই দিকে যত্ন না দিয়ে সংখ্যায় বাড়ো। এবং যদি সংখ্যালঘুরা দেখুন আজকের যেখানে সংখ্যাগুরু, সেখানে যে তারা বিরাট ভালো আছে, পাকিস্তানে নেই, বাংলাদেশে নেই, আফগানিস্তানে নেই, ইয়েমেনে যদি দেখেন সেখানেও নেই, অথচ সংখ্যালঘু হিসেবে ভারতবর্ষের জৈনরা ভালো আছে, পার্সিরা মারাত্মকভাবে আছে, তারা ভারতবর্ষের সর্বত্রই তাদের টার্গেট তো হওয়া উচিত উল্টোটা, যে সংখ্যালঘু মানুষকে আমি এত যত্ন এবং পরিকাঠামোর সুযোগ দেব যাতে একটি শিশুর তার সার্বিক কল্যাণ এবং উন্নয়ন হয়, এইটা না করে আমি সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি। কোয়ালিটিতে আমার আগ্রহ নেই, কোয়ান্টিটি। পাকিস্তানে ইন্টারেস্টেড নন, উনি ফুল বাংলাদেশ তুলতে হবে, ফুল বাংলাদেশের পলিসি অনুপ্রবেশ। আর যেটা নিয়ে আপনারা আলোচনা করছেন ধরো দেশ ভালো ক্ষমতার আপনারা বাংলাদেশ বানাতে চান, সংখ্যালঘু এই ফ্র্যাঙ্কেস্টাইন যখন মাথায় বলবেন তখন কন্ট্রোল করতে পারবেন। যখন দাঁড়িয়ে বিজেপির নেতারা বলে যাচ্ছে এই ফ্র্যাঙ্কেস্টাইনকে শেখ হাসিনা যদি আগে কন্ট্রোল করতে না এই অবস্থা হতো না। আজকে তো তৃণমূল সেদিন তুমি এখানে বাড়িতে আমি রাজনীতির বিতর্কটা পুরো উঠিয়ে নিলাম, আমার আগের বক্তব্যটা উঠিয়ে নিলাম, কিন্তু আমি আপনাকে খুব পরিষ্কার করে বলছি, ধরুন একজন মুখ্যমন্ত্রীর পদে আছে, মেয়রের পদে আছে, তিনি যদি দিনের পর দিন একটা নির্দিষ্ট কমিউনিটির পক্ষে কথা বলেন, আর অন্য কমিউনিটির লোকগুলো কতটা আঘাত পায়, মেয়রের চেয়ারে বসে যদি একটা পার্টিকুলার রিলিজিয়নের তাহলে এই কলকাতা শহরে তো অন্যরা বাস করে, এই কলকাতা শহরে হিন্দুদের করে 30 সেকেন্ড দুজনকে কারণ শোনা যাচ্ছে না। উনি একটি পক্ষের মেয়া, একটি ওনার দলও একটি পক্ষের সাম্প্রদায়িকতা করে,
মুসলিম লীগের এক্সটেন্ডেড ভার্সন হিসেবে কাজ করছেন, ওনার এগেইনস্টে কোনো ব্যবস্থা হবে না। বলি আমি। এবং লাস্ট টাইম এরা উনি বলছিলেন না যে অন্য পক্ষকে দুঃখ দেওয়ার কথা, আরে প্রকাশ্যে এই বাংলায় লোকে গোমাংস ভক্ষণ করে। আমি বলছি তোমাকে প্রধানমন্ত্রী তার আসনে বসে রাহুলের মধ্যখানে যখন কেউ না, সাম্প্রদায়িক কথা বলেন তখন তার বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেবে? সাম্প্রদায়িক কথা আচ্ছা আচ্ছা আজকে এই- যোগদানের জন্য ওকে বলতে দাও। না না তখন এটা কম্পিটিটিভ সাম্প্রদায়িকতা। স্বরাষ্ট্রমন্ত্রী আপনি হিন্দু নন, প্রধানমন্ত্রী আপনি হিন্দু নন, না না হিন্দু এই দেশটা সবার, এই দেশটা সবার। আর হিন্দুর বিরোধিতা করলে সেকুলারিজম আমি আবার বলছি, সীমান্তের ওপারে যেটা হচ্ছে এই হিন্দু মুসলমান, তাতে যেন এই বিতর্ক কোনো ইন্ধন না যোগায়। আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া প্রয়োজন। এখান থেকে আমি পরের বিষয়ে যাব, সেটা অবশ্যই আরজিকর নিয়ে আজকে তিলোত্তমার মা বললেন যে প্রচুর তথ্য আমরা সিবিআইকে দিয়েছি, তারপরে সিবিআই কি করে বলে যে কোনো কিছু তাদের কাছে নেই। 17ই ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর এই 10 দিন ডোরিনা ক্রসিংয়ে শান্তিপূর্ণ অবস্থান করতে চায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। পুলিশ অনুমতি দেয়নি। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তারা। দেখুন, আমার মনে হয় সিবিআইয়ের কাছে অনেক তথ্য আছে এবং আমরাও অনেক তথ্য সিবিআইকে দিয়েছি, তবে সিবিআই কেন এমন করলো সেটা তো বুঝতে পারছি না। 90 দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায় আরজিকর কাণ্ডে শুক্রবার জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টানা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, যার ফলে সিবিআই তদন্ত নিয়েই এখন প্রশ্ন তুলছেন নিহত চিকিৎসকের মা বাবা। আমরাও অনেক তথ্য সিবিআইকে দিয়েছি, যেগুলো হসপিটাল থেকে স্টুডেন্টরা আমাদের দিয়েছে। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে ফের রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে বিক্ষোভ, সমাবেশ, প্রতিবাদ মিছিল। ফের একবার পথে নামছে চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে 17ই ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর এই 10 দিন ডোরিনা ক্রসিংয়ে শান্তিপূর্ণ অবস্থান করা হবে, কিন্তু অবস্থানের অনুমতি দেয়নি পুলিশ। পুলিশের তরফে বলা হয়েছে ক্রিসমাস ও নতুন বছর উপলক্ষে পার্ক স্ট্রিট, নিউ মার্কেট চত্বরে প্রচুর ভিড় হয়। যানজটের সমস্যার কারণ দেখিয়ে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এই অবস্থায় মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশের কোনো উত্তরও আসে না, তাদের পারমিশন তো দূরস্থ। পুলিশের যে আচরণ সবসময় আমরা খেয়াল করে দেখছি, তারা কার্যত অপরাধীদের পক্ষে, কার্যত ধর্ষকদের পক্ষে দাঁড়াচ্ছে। 19শে ডিসেম্বর স্বাস্থ্য অভিযানের ডাক দিয়েছে নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে সোমবার সিজিও কমপ্লেক্স অভিযানে যান রাত দখল আন্দোলনের অন্যতম প্রধান মুখ রিমঝিম সিনহা। ওনারা কি ধরনের স্টেপ নিয়েছেন বা ওনারা কিভাবে মনে করছেন যে ওনারা এনশিওর করবেন যে আর কোনো প্রমাণ যাতে লোপাট না হয়, ওনারা আইও ওটাকে খুব মানে স্পেসিফিকভাবে অ্যাড্রেস করেননি। সন্দীপ ঘোষকে যেভাবে আড়াল করার চেষ্টা করা হচ্ছে সেই ঘটনাগুলো দেখেছি। ওনারা কোনো স্পেসিফিক ডেট দিতে পারছেন না যেই দিনকে ওনারা চার্জশিট দেবেন। ন্যায় বিচারের দাবিতে সোদপুর থেকে বারাসাত দুদিনে 30 কিলোমিটার পদযাত্রার ডাক দিয়েছে এসএফআইয়ের উত্তর 24 পরগনা জেলা কমিটি। সোমবার সোদপুর থেকে মধ্যমগ্রাম পর্যন্ত পথ হাঁটেন তারা। শুরু হয়েছে 1 লক্ষ সই সংগ্রহ অভিযান। প্রথম 2টো সই নিহত তরুণী চিকিৎসকের মা বাবার। সিবিআইয়ের ব্যর্থতার অভিযোগে সোমবার পার্ক সার্কাস থেকে নিজাম প্যালেস পর্যন্ত মিছিল করে আইএসএফ। এদিন স্টুডেন্ট ফ্রন্টের সিজিও কমপ্লেক্স অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। বিচারের দাবিতে কলেজ স্ট্রিটে পথ অবরোধ করে ডিএসও। উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় আছে, শূন্য চেয়ারগুলোর ওপর ঝরে পড়ছে হিম। অবশ্যই সুনীলদা রাজনীতির চেয়ারের কথা বলেননি, কারণ সেগুলো ফাঁকা বড় একটা কিন্তু দেখা যায় না। আবার কোন চেয়ারে কে বসবে এ নিয়ে জল্পনারও কোনো ঘাটতি নেই রাজনীতিতে। তৃণমূলেও কিছুদিন আগে নানা মুনির নানা মন্তব্যে এই চেয়ার জল্পনায় জমজমাট হয়েছিল রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর চেয়ারে দেখতে চেয়ে মুখ খুলেছিলেন তৃণমূল নেতাদের একাংশ। কিন্তু উপনির্বাচনে বিরোধীদের 6-0 গোলে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বুঝিয়ে দিলেন তৃণমূলে এখনও শেষ কথা তিনি। এই সমস্ত টানাপোড়েন নিয়ে আজকের অ্যানিমেশনে একটু রসিকতা, তার জন্য আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। অভিষেক মমতার ডেজিগনেটেড সাকসেসর। অভিষেককে এখনই উপমুখ্যমন্ত্রী করা হোক।
হ্যালো একটা কথা বলছি তোমরা শোনো, উত্তরসূরি দল ঠিক করবে, যতদিন বাঁচবো কাজ করে যাবো। जग सुना सुना लगे, जग सुना सुना लगे, कोई रहे ना जब अपना। কিস দেবেন না প্লিজ।